অবশেষে আজ ফারহান আর প্রভার বিয়ে হলো। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, কোনো বিশাল অনুষ্ঠান নয়, একেবারে ঘরোয়া পরিবেশেই সম্পূর্ণ হয়েছে তাদের বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা। কাছের কিছু আত্মীয় স্বজন আর পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবনের পথে পা রেখেছে তারা। প্রভার পরিবারও ভীষণ খুশি। দীর্ঘদিনের দুঃসময়, অনিশ্চয়তা আর নানা বাধা পেরিয়ে অবশেষে মেয়েটার জীবনে নতুন করে সুখের সম্ভাবনা এসেছে। সেই আনন্দটাই যেন সবার চোখে মুখে ফুটে উঠেছে। প্রভাও আজ অদ্ভুত এক অনুভূতির ভিতরে দিয়ে যাচ্ছে। নতুন জীবনের শুরু, নতুন সম্পর্ক, নতুন পরিবার, সবকিছু মিলিয়ে তার মন ভরা দ্বিধা, সংকোচ আর একরাশ অচেনা স্বস্তিতে। অন্যদিকে ফারিহা পারভিন এখনো পুরোপুরি স্বাভাবিকভাবে সবকিছু মেনে নিতে পারেননি। তবে ছেলের মুখের শান্তি আর দৃঢ়তা দেখে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন, মনের ভিতরের সমস্ত দ্বন্দ্ব রাতারাতি মুছে ফেলা সম্ভব নয়। তবুও তিনি চেষ্টা করছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সবাই যখন বাড়িতে ফিরেছে, তখন বাড়ি জুড়ে এক ধরনের ক্লান্ত অথচ আনন্দময় পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যার পর থেকে ইপ্তি রয়েছে ফাহিমের কাছে। ছোট্ট ছেলেটা যেন খুব অল্প সময়েই ফাহিমের সঙ্গে দারুণভাবে মিশে গেছে। কখনো তার কাঁধে উঠে বসেছে, কখনো চুল টানছে, কখনো আবার অকারণেই হেসে গড়িয়ে পড়ছে। ফারহানের বাড়িতে আসার পর থেকেই দুজনের খুনসুটি যেন থামার নাম নেই। এই যে মিস্টার ইপ্তি, তুমি কি আমার মাথার সব চুল তুলে ফেলবে নাকি? ফাহিম মুখ গম্ভীর করে বলতেই ইপ্তি খিলখিল করে হেসে উঠল। দুষ্টু, আবারও তার নাক চেপে ধরল ফাহিম। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, ফাহিম। ফাহিম ঘুরে তাকায়, সামনে দাঁড়িয়ে আছে ফারহান, সাদা পাঞ্জাবির ওপর হালকা রঙের কুটি এখনো খোলা হয়নি। সারাদিনের ক্লান্তি মুখে স্পষ্ট হলেও চোখে মুখে আজ এক ধরনের প্রশান্তি। ইপ্তি ফারহানকে দেখা মাত্রই পিচ পিচ করে হেসে উঠল। মুহূর্তের মধ্যেই দু হাত সামনে বাড়িয়ে দিল সে। ফারহান এগিয়ে এলো, ঠোঁটের কোণে মৃদু হাসি। ওকে আমার কাছে দে, অনেক রাত হয়ে যাচ্ছে, ওর ঘুমানো লাগবে। ফাহিম মুখ করলো, আরে ভাইয়া, আর একটু থাকুক না, আমরা তো এখন। কথা শেষ করার আগেই তার দৃষ্টি অন্যদিকে চলে যায়। ফারিহা পারভিন সেদিকে এগিয়ে আসছেন। মায়ের মুখের দিকে একবার তাকিয়ে ফাহিম আর কিছু বলল না। ফারহানও কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে দিল। ইপ্তি এক মুহূর্ত দেরি করল না, ছোট্ট শরীরটা সামনে ঝুঁকিয়ে ফারহানের কোলে চলে এলো। আর কোলে উঠেই আদরের ভঙ্গিতে তার গাড়ির কাছে মুখ গুজে দেয়। ফারহানের বুকটা কেমন যেন নরম হয়ে এলো। এক হাতে ইপ্তির পিঠে আলতো চাপ দিতে দিতে সে চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য। মনে হলো পৃথিবীর সমস্ত শান্তি যেন এই ছোট্ট মানুষটার ভিতরে লুকিয়ে আছে। ফারহানের কোলে আরাম করে বসে আছে ইপ্তি। ছোট্ট দুটো হাত তার পাঞ্জাবির কলার আঁকড়ে ধরে আছে। মাঝে মাঝে মাথা তুলে চারপাশে তাকাচ্ছে, আবার মুহূর্তের মধ্যে ফারহানের বুকে মুখ গুজে দিচ্ছে। সেদিকে তাকিয়ে হালকা গলায় বললেন, ফারিহা পারভিন, আজ ইপ্তি আমাদের কাছেই থাকুক। ফাহিম আছে, আমি আছি, আমরা ওকে দেখে রাখবো। ফাহিমও সঙ্গে সঙ্গে সায় দিল, হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা হবে না, ও তো আমার সাথেই দিব্যি খেলছিল। ফারহান মায়ের দিকে তাকায়, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। শান্ত কণ্ঠে সে বলে ওঠে, আম্মু, আমি প্রভাকে ভালোবাসলেও আজ আমার আর প্রভার বিয়ের কারণ কিন্তু ইপ্তি। আমিও কোনো না কোনোভাবে ইপ্তিকে বুকে জড়িয়ে ঘুমানোর জন্য বড্ড লোভী, আর আজ আমি সেই সুযোগটা মিস করতে চাই না। কথাগুলো শুনে মুহূর্তের জন্য চুপ করে গেলেন ফারিহা পারভিন। ছেলের চোখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন কথাগুলো নিছক আবেগ নয়, গভীর আন্তরিকতা মিশে আছে সেখানে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ফারহান নরম গলায় বলে উঠল, প্লিজ আম্মু, আমি ইপ্তিকে নিজের কাছেই আজ রাখতে চাই।
ফারিহা পারভিন আর কিছু বললেন না। ফারহান তখন আদর করে ইপ্তির ফুলা ফুলা গালে একটা চুমু খায়। সঙ্গে সঙ্গে ইপ্তি পিচ পিচ করে হেসে উঠল। তার সেই নিষ্পাপ হাসি দেখে ফারহানও হেসে 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 ফেলে। ছোট্ট ছেলেটা চারপাশে তাকাতে তাকাতে সামনে দাঁড়িয়ে থাকা ফারিহা পারভিনের দিকে আঙ্গুল তুলে বলল, উতিকে। সবাই সঙ্গে তার সবার সবাই একসঙ্গে তার দিকে তাকায়। ফারহান মুচকি হেসে বলল, তোমার দাদু। ইপ্তি গোল গোল চোখ করে তাকিয়ে রইল ফারিহা পারভিনের দিকে, যেন নতুন কোনো মানুষকে আবিষ্কার করেছে। ফারিহা পারভিনও অবাক হয়ে তাকিয়ে আছেন তার দিকে। বয়সের বারে মুখে বাজ পড়েছে, কিন্তু সেই মুহূর্ত চোখ দুটো ভরে উঠল এক কোমলতায়। আর দৃষ্টি বারবার গিয়ে আটকে যাচ্ছে ফারহান আর ইপ্তির উপর। সত্যি দুজনকে পাশাপাশি দেখলে একটা মিল চোখে পড়ে। গায়ের রং প্রায় একই। ইপ্তি যেভাবে নির্ভয়ে ফারহানের বুকের সঙ্গে লেপ্টে আছে, তাতে দূর থেকে দেখলে যে কেউ বলবে এরা বাপ ছেলে। ভাবনাটা মনে আসতেই ফারিহা পারভিনের বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এলো। তিনি দীর্ঘ শ্বাস ফেললেন। হয়তো রক্তের সম্পর্ক সবসময় সবচেয়ে বড় পরিচয় নয়। কিছু কিছু সম্পর্ক তৈরি হয় ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নিঃস্বার্থ গ্রহণ করার ক্ষমতা দিয়ে। ইপ্তির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ফারহান যখন নিচু সরে কিছু একটা বলছিল, তখন দৃশ্যটা দেখে অকারণেই সবার মন ভরে উঠল। আসলে এই বাচ্চাটা বড্ড আদুরে। আর তার থেকেও বেশি আদুরে হয়ে উঠেছে সেই মানুষটার কাছে, যে তাকে নিজের সন্তানের মতো করেই বুকের জায়গা দিচ্ছে। ছোট্ট আঙ্গুলটা ফারিহা পারভিনের দিকে তুলে ইপ্তি মিষ্টি গলায় বলে উঠল, দাদু। শব্দটা খুব স্পষ্ট নয়, শিশুসুলভ জড়তা মিশে আছে উচ্চারণে, কিন্তু তাতেই যেন মুহূর্তের মধ্যে কিছু একটা বদলে গেল। ফারিহা পারভিনের বুকের ভিতরটা কচ করে উঠল। এই প্রথম কেউ তাকে এভাবে ডাকলো। একটা ছোট্ট শিশু, যে তার রক্তের সম্পর্কে নয়, অথচ অজান্তেই হৃদয়ের ভিতর জায়গা করে নিতে শুরু করেছে। তার দৃষ্টি গিয়ে থামে ইপ্তির নিষ্পাপ মুখে, তারপর ধীরে ধীরে সরে এলো ফারহানের দিকে। হঠাৎ করেই যেন অনেক কিছু বুঝতে পারলেন তিনি। কেন ফারহান এতটাই দৃঢ় ছিল, কেন এত বাধা, এত এত আপত্তির পরও সে প্রভাকে বিয়ে করতে পিছপা হয়নি। কারণটা শুধু প্রভা নয়, কারণটা এই ছোট্ট মানুষটাও। ইপ্তি যেন সত্যিই একটা জাদুর বাক্স। এমন এক জাদুর বাক্স যেখানে একবার ওকে দিলেই মানুষ হারিয়ে যায়, ভালোবেসে পেলে নিজের অজান্তেই তার প্রতি মায়া জন্মে যায়। ফারহান সেই জাদুর মধ্যে অনেক আগেই বন্দী হয়েছে। আর আজ মনে হচ্ছে ফারিহা পারভিনও ধীরে ধীরে সেই জাদুর ভিতর আটকে যাচ্ছেন। ইপ্তি আবারও ডাকলো, দাদু। ফারিহা পারভিন চমকে উঠলেন। ইপ্তি এবার ভ্রু কুঁচকে বলল, দাদু কথা বললো না কেন? ফারহানের বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। সে উদ্বিগ্ন চোখের মায়ের দিকে তাকায়। ইপ্তি এখনো খুব ছোট, কিন্তু ছোট্ট মনেও আঘাত লাগে। যদি তার মা এখন মুখ ফিরিয়ে নেন, যদি কোনো উত্তর না দেন, তাহলে হয়তো শিশুটা বুঝবে না ঠিক ঠিক কি হয়েছে, তবুও কষ্ট পাবে। ফারহান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ফারিহা পারভিন মৃদু হেসে উঠলেন। একটা শান্ত কোমল হাসি, যে হাসির ভেতর আর কোনো দ্বিধা নেই। তিনি ধীরে সামনে এগিয়ে এলেন, তারপর আলতো করে ইপ্তির কপালে একটা চুমু দিলেন। ইপ্তি আরো বেশি খুশি হয়ে যায়। কিলকিল করে হেসে উঠে সেও ঝুঁকে পড়ে। ছোট্ট দুই হাত দিয়ে ফারিহা পারভিনের গাল জড়িয়ে ধরে টুপ করে একটা চুমু এঁকে দেয় সেখানে। অপ্রস্তুত হয়ে গেলেন ফারিহা পারভিন। চোখের কোণ ভিজে উঠল কিনা তিনি নিজেও বুঝতে পারলেন না। কত সহজে ভালোবাসা দেওয়া যায়, আর কত সহজেই তা ফিরে পাওয়া যায়। তিনি ইপ্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম সুরে বললেন, যাও ঘুমিয়ে পড়ো, আগামীকাল কথা হবে, ওকে? ইপ্তি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সম্মতি দেয়। তুমিও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। কথাটা বলেই সে দু হাত বাড়িয়ে ফারহানের গলা জড়িয়ে ধরে মুহূর্তের মধ্যে নিজের মুখটা গুজে দিল তার খাদে। ফারহান মৃদু হেসে ছেলেটাকে আরো শক্ত করে বুকে টেনে নেয়। তারপর সবার দিকে একবার তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। ইপ্তির ছোট্ট মাথাটা ফারহানের কাঁধে হেলে পড়ে আছে, আর ফারহান এমনভাবে তাকে আঁকড়ে ধরে আছে যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটাকে বুকে আগলে রেখেছে। নিচে দাঁড়িয়ে রইলেন ফারিহা পারভিন নিঃশব্দে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাওয়া দুটো মানুষের দিকে।
একজন তার ছেলে, আরেকজন হয়তো এখনো রক্তের সম্পর্কে তার কিছু নয়, তাও কেন যেন মনে হচ্ছে ছোট্ট ছেলেটা অল্প অল্প করে তাদের পরিবারেরই একজন হয়ে উঠছে। আর সেই অনুভূতিটা অদ্ভুতভাবে তার ভালো লাগছে। প্রভা ধীরে ধীরে চারপাশে চোখ বুলিয়ে দেখছে। রুমটা বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়নি, তাও সাজসজ্জার ভেতর একটা আলাদা সৌন্দর্য আছে। বিছানার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে তাজা ফুল, গোলাপ আর রজনীগন্ধার মিষ্টি ঘ্রাণ পুরো ঘর জুড়ে এক ধরনের শান্ত আবেশ তৈরি করেছে। প্রভা আজ হালকা লালচে গোলাপি রঙের একটি শাড়ি পরে আছে, গলায় ছোট্ট একটি হার, কানে মানানসই দুল আর হাতে দুইটি চুড়ি। সব মিলিয়ে সাজটা ছিল একেবারে সাধারণ অথচ ভীষণ সুন্দর। উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীতে আজ যেন অন্যরকম এক আভা ফুটে উঠেছে। জানালার পাশে দাঁড়িয়ে সে রাতের আকাশ দেখছে, মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। নতুন জীবন, নতুন পরিচয়, নতুন সম্পর্ক। এতদিনের পরিচিত পৃথিবীটা যেন আজ একটু বদলে গেছে। ঠিক তখনই দরজা খোলার শব্দে চমকে ঘুরে তাকায় সে। দৃষ্টি গিয়ে থামলো দরজার কাছে। ফারহান দাঁড়িয়ে আছে, আর তার কোলে বসে আছে ইপ্তি। ছোট্ট ছেলেটা ফারহানের গলার সঙ্গে লেপ্টে থেকে কি যেন ফিসফিস করে বলে যাচ্ছে। মুখ ভর্তি হাসি। প্রভাকে দেখা মাত্রই ইপ্তির চোখ দুটো চকচক করে উঠল। মাম্মাম, খুশিতে চিৎকার করে উঠল ইপ্তি। তারপর কিলকিল করে হেসে দুই হাত সামনে বাড়িয়ে দেয়। প্রবার বুকটা মুহূর্তেই ভরে যায়। সে দ্রুত এগিয়ে এসে ইপ্তিকে নিজের কাছে টেনে নেয়। তারপর আদর করে তার নরম গোলাপি গালে একটা চুমু খেলো। ইপ্তি আরো খুশি হয়ে যায়। দুই হাত নেড়ে নেড়ে উচ্ছ্বাসিত গলায় বলল, মাম্মাম, আমলা হামলাম হান আমলা ফালহান আঙ্কেলের বাসায় এসেছি তো। কথা শুনে প্রভা এক পলকের জন্য দৃষ্টি গিয়ে আটকে রইল ফারহানের মুখে। ফারহানও তাকিয়ে আছে তার দিকে। প্রভা মৃদু হাসে, তারপর ইপ্তি কপালে আলতো চুমুক দিয়ে নরম স্বরে বলল, ইপ্তি, আমার পাপা। ফারহান তোমার আঙ্কেল নয়। ইপ্তি বিস্মিত হয়ে তাকায়। না, না, তাইলে? প্রভা একবার ফারহানের দিকে তাকায়, তারপর আবার ইপ্তির দিকে তাকিয়ে ধীরে বলে, ফারহান তোমার বাবা হয়। কথাটা বলেই প্রভা চুপ হয়ে যায়। ঘরের ভেতর হঠাৎ যেন নিস্তব্ধতা নেমে এলো। ইপ্তির রসগোল্লার মতো গোল গোল চোখ করে তাকিয়ে রইল ফারহানের দিকে। তার ছোট্ট মুখে স্পষ্ট বিস্ময়। কয়েক সেকেন্ড কিছু না বলে শুধু তাকিয়েই থাকলো সে। তারপর বলল, ফারহান আঙ্কেল বাবা। প্রভা মৃদু হেসে মাথা নাড়ে, হুম। ইপ্তি আবার তাকায় ফারহানের দিকে। ফারহানও তাকিয়ে আছে তার দিকে। ঠোঁটের কোণে খুবই মৃদু একটা হাসি, কিন্তু বুকের ভিতরে তখন যেন জ্বর বয়ে যাচ্ছে। অস্থিরতা কাজ করছে তার মধ্যে। হাজারবার নিজেকে বুঝিয়েছে, একটা ডাকেই তো সবকিছু বদলে যায় না, তবুও কেন যেন আজ সেই ছোট্ট ডাক্তার জন্য মনটা ভীষণ বেকুল হয়ে উঠছে। একবার, শুধু একবার ইপ্তির মুখে বাবা ডাকটা শুনতে পারলে হয়তো আজকের দিনটা সম্পূর্ণ হয়ে যাবে। গোল গোল চোখে ফারহানের দিকে তাকিয়ে থেকে ইপ্তি বলল, তুমি আমার বাবা হও? ফারহান কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। তার চোখ দুটো স্থির হয়ে আছে ইপ্তির মুখে। এই ছোট্ট প্রশ্নটার উত্তর দেওয়ার ভাষা তার জানা নেই, কিংবা হয়তো এমন একটা মুহূর্তের জন্য সে প্রস্তুতি ছিল না। ইপ্তি এবার মুখ ঘুরিয়ে প্রভার দিকে তাকায়। তার চোখে সরল প্রশ্ন। প্রভা মৃদু হাসলো, তারপর খুব শান্ত, খুব কোমল স্বরে বলে ওঠে, তোমার বাবা, সাজ্জাদুল ফারহান। কথাগুলো বলার সময় প্রভার কণ্ঠে কোনো দ্বিধা নেই, যেন সে শুধু একটা পরিচয় দিচ্ছে না, বরং একটা সম্পর্ককে তার প্রাপ্য নামটা দিচ্ছে। ইপ্তি কিছুক্ষণ চুপ করে রইল। ছোট্ট একটা হাত তুলে নিজের কানটা আলতো করে ধরল। তারপর আবার তাকায় ফারহানের দিকে। শিশুসুলভ মনটা নিজের মতো করে সবকিছু মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে। কয়েক সেকেন্ড কেটে যায়, তারপর সে ঠোঁটটা একটু উল্টে বলে, বাবা।
শব্দটা খুব ছোট, কিন্তু সেই ছোট শব্দের ভার যেন পুরো পৃথিবীর সমান। ফারহানের বুকের ভেতরটা কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য তার মনে হলো চারপাশের সব শব্দ হারিয়ে গেছে। রজনীগন্ধার ঘ্রাণ নেই, রাতের নীরবতা নেই, সময়ও নেই। আছে শুধু একটি শব্দ, বাবা। নিজের বাবাকে তো বহুকাল আগেই হারিয়েছে, অথচ আজ তাকে কেউ বাবা বলে ডাকছে। তার চোখ দুটো বন্ধ হয়ে এলো। কেন এত কান্না পাচ্ছে তার? সে নিজের জানে না। হয়তো এই ডাকে কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো জৈবিক পরিচয় নেই। তাও এই ছোট্ট মানুষটার জন্য কতদিন ধরে বুকের ভেতর মায়া জমে আছে, কতদিন ধরে তাকে এই অধিকার আগলে রাখতে ইচ্ছে করেছে, কতদিন ধরে মনে মনে ভেবেছে যদি একবার ইপ্তি তাকে নিজের মানুষ বলে মেনে নেয়। আজ সেই মুহূর্তটা এসে গেছে। ইপ্তি দুই হাত বাড়িয়ে দেয়, ঝুঁকিয়ে সে ফারহানের গলা জড়িয়ে ধরে ছোট্ট মাথাটা এনে রাখলো তার কাঁধে। চোখ বন্ধ করে আদুরে গলায় বলল, আমার বাবা। ফারহানের সমস্ত বাদ যেন সেই মুহূর্তে ভেঙে যায়। সে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরলো ইপ্তিকে, এমনভাবে বুকের সঙ্গে চেপে ধরলো যেন পৃথিবীর কোনো শক্তি আর তাদের আলাদা করতে পারবে না। তার গলা শুকিয়ে এসেছে, শ্বাস ভারী হয়ে উঠেছে। চোখের কোণে থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল, একটা মাত্র অশ্রুবিন্দু। কিন্তু সেই এক ফোঁটা জলের ভিতর জমেছিল অগণিত অনুভূতি, অপেক্ষা, ভালোবাসা, প্রাপ্তি আর এক অদ্ভুত পরিপূর্ণতা। প্রভা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি গিয়ে থামে ফারহানের চোখের খুনে বেয়ে নামা আসা সে অশ্রুবিন্দুতে। মুহূর্তের জন্য তার বুকটাও কেঁপে উঠল। আজ সেই প্রথমবার বুঝতে পারল একজন মানুষ শুধু তাকে ভালোবাসেনি, ভালোবেসেছে তার সন্তানকেও, নিঃসৎ, নিঃস্বার্থভাবে, নির্বিচারে, সম্পূর্ণ হৃদয় দিয়ে। প্রভার টুটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল, চোখ দুটো ভিজে এলো অজান্তেই। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আজ শুধু তার স্বামী নয়, ইত্তির বাবা। আর হয়তো এই পরিচয়টাই ফারহানের জীবনের সবচেয়ে প্রিয় পরিচয়। অন্তরঙ্গ সময়ে দরজা টোকার আওয়াজ পড়তে প্রচন্ড বিরক্ত হয় অনন্যা আর জিসান। পাঁচতারা হোটেলের বিলাসবহুল সুইটের ভেতর তখন নরম আলো চড়িয়ে আছে, বাড়ি পর্দাগুলো টেনে দেওয়া, বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক গোপন জগৎ যেন। কিন্তু সেই মুহূর্তেই দরজা একের পর এক কড়া নাড়ার শব্দ তাদের বিরক্তির চূড়ান্ত কারণ হয়ে দাঁড়ায়। জিসান বিরক্ত মুখে মাথা তুলে তাকায়। দূর, এখন আবার কে এলো? অনন্যা ব্রু কুঁচকে ফেলে। টুকাও আবার পড়ল। জিসান কয়েক সেকেন্ড থেমে রইল, সেই শব্দটাকে গুরুত্ব দিতে চাইছে না। তারপর অনন্যার দিকে ঝুঁকে আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইল, কিন্তু দরজার শব্দ থামে না, বরং আগের চেয়ে আরো জোরে হতে লাগে। অনন্যা বিরক্ত হয়ে যায়। এখন কে নক করছে? জিসান দাঁত চেপে বলল, কোনো সার্ভিস বয় হবে হয়তো। বিরক্তিকর। অনন্যার মুখে বিরক্তির ছাপ আরো গাঢ় হয়ে ওঠে। কড়া কথা বলে আসবে, এত জোরে কেউ নক করে? আর যখন দেখছে খুলছি না দরজা, তখন বোঝা উচিত অসভ্যের মতো নক করে যাচ্ছে। জিসান এবার বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, পাশে থাকা সাদা তোয়ালেটা কোমরে জড়িয়ে নেয়, তারপর এগিয়ে যায় মেন ডোরের দিকে। হাত বাড়িয়ে লক করলো সে। পরের মুহূর্তে দরজা খোলা মাত্রই তার মুখের সমস্ত রক্ত যেন সরে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে, শরীর জমে যায়। কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে মারফুয়া বেগম, তার ঠিক পাশে রনক রহমান, হোটেলের ম্যানেজার, কয়েকজন পুলিশ কর্মকর্তা, একজন পুলিশ অফিসার, আর সবার শেষে দাঁড়িয়ে আছে রাজ, স্থির, নিঃশব্দ, অস্বাভাবিক ঠান্ডা মুখে। জিসানের বুকের ভিতর দপ করে ওঠে। কয়েক সেকেন্ডের সে কোনো কথা বলতে পারে না, শুধু বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। আপনারা সবাই এখানে কেন? জিসানের কণ্ঠে খেপে ওঠে। প্রশ্নটা করার সময়ও সে যেন বিশ্বাস করতে পারছে না এই যে দৃশ্য সত্যি। কয়েক মুহূর্তের আগেও যেন বিলাসবহুল সুইট তার কাছে নিরাপদ আশ্রয় মনে হচ্ছিল, এখন সেটাই যেন অদৃশ্য কোনো আদালতে পরিণত হয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মারফুয়া বেগম ঠোঁট বাঁকিয়ে একরকম নির্মম হাসি হাসলেন। তোমাদের গেম শেষ করতে এসেছি। কথাটা শুনে জিসানের বুকের ভিতর দপ করে ওঠে। এসি নিয়ন্ত্রিত শীতল কক্ষের মধ্যেও তার কপালের ঘামের বিন্দু জমতে শুরু করেছে, হাতের তালু ভিজে আসছে অস্থিরতে।
সে একবার মারফুয়া বেগমের দিকে তাকায়, তারপর রাজের দিকে। রাজ কোনো কথা বলল না। সে শুধু গম্ভীর স্থির দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে রইল। সাদা তোয়ালে জড়ানো শরীর, এলোমেলো চুল আর গলার কাছে স্পষ্ট কয়েকটি দাঁত বসানো দাগ। দৃশ্যটা দৃশ্যটা দেখে রাজের চোখের ভিতর কঠোরতা জমে ওঠে। তার মনে পড়ে যায় বাবা মায়ের বলা কথাগুলো। তাহলে কি তার সত্যি ঠিক ছিল? তাহলে কি এতদিন ধরে সে যা বিশ্বাস করে এসেছে সবটুকুই ভুল? রাজের চোয়াল শক্ত হয়ে আসে। অন্যদিকে জিসান নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। কি সব বলছেন আপনি? কিসের গেম? রাজ একবার মায়ের দিকে তাকায়, মারফুয়া বেগম ছেলের দিকে তাকালেন। পরের মুহূর্তেই রাজ চোখ সরিয়ে সুইটের ভিতরের দিকে পা বাড়ায়। জিসান দ্রুত সামনে এসে আটকে দাঁড়ায়। তুমি ভিতরে কেন যাচ্ছ? এটা আমার পার্সোনাল রুম। তারপর হোটেল ম্যানেজারের দিকে ঘুরে ক্রুদ্ধ স্বরে বলল জিসান। ম্যানেজার সামনে দাঁড়িয়ে এইসব কি তামাশা দেখছেন? ম্যানেজার স্বাভাবিক ভঙ্গিতে বলে, এখানে আমার কিছুই বলার নেই। কথাটা শুনে জিসানের মুখের রং আরো ফ্যাকাশে হয়ে যায়। সে আবার রাজকে থামানোর চেষ্টা করে। আমি বলছি দাঁড়াও। কিন্তু রাজ যেন তার কথা শুনতেই পেল না। কোনো উত্তর না দিয়ে সে সরাসরি ভিতরের দিকে এগিয়ে যায়। তার পেছনে পেছনে অন্যরাও ভেতরে প্রবেশ করে। জিসান মরিয়া হয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার বাধা মানল না। সবার চোখে তখন এক ধরনের উদ্দেশ্যপ্রণীত দৃঢ়তা, আর জিসানের বুকের ভেতর আতঙ্ক ক্রমশ বেড়ে চলল। বেশি আসার পায়ের শব্দ শুনেই অনন্যা ভাবে জিসান হয়তো ফিরে এসেছে। তাই সে তাড়াহুড়ো করে বলে ওঠে, কাম অন জিসান, বাসায় যেতে হবে। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই অনন্যার দৃষ্টি গিয়ে আটকায় দরজার দিকে, আর তারপর শরীরের সমস্ত রক্ত হিম হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাজ। এক মুহূর্তের জন্য অনন্যা বিশ্বাসই করতে পারে না। চোখ দুটো বিস্ফোরিত হয়ে ওঠে। আতঙ্কের, লজ্জায়, অপমানে তার পুরো শরীর কেঁপে ওঠে। সে দ্রুত বিছানার উপর পড়ে থাকা কম্বলটা টেনে নিয়ে নিজেকে শক্ত করে জড়িয়ে নেয়। শুধু মুখটুকু বাইরে রয়ে গেল। ঘরের ভিতর এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। অনন্যার সেই অবস্থাটা চোখে পড়তেই মারফুয়া বেগমের মুখ ঘৃণায় কুঁচকে ওঠে। ঠোঁট শক্ত করে চেপে ধরে তিনি মুখ ফিরিয়ে নিলেন। পাশে দাঁড়িয়ে থাকা রনক রহমানও অস্বস্তিতে পড়ে গেলেন। চোখ নামিয়ে নিয়ে এক মুহূর্ত আর ভিতরে দাঁড়ালেন না। আমি বাইরে অপেক্ষা করছি, নিচু সুরে বলে রনক রহমান দ্রুত রুমের বাইরে বেরিয়ে গেলেন। কিন্তু রাজ নড়ল না। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি গিয়ে থামলো অনন্যার উপর। সেই দৃষ্টিতে রাগ ছিল না, চিৎকার ছিল না, কোনো প্রশ্নও ছিল না। ছিল শুধু এক ভয়ঙ্কর শূন্যতা। যেন দীর্ঘদিন ধরে বুকের ভিতর যত অনুভূতি জমেছিল সবকিছু এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। তবু সেই শূন্যতার আড়ালে রাজ অনুভব করছে এক অসহনীয় যন্ত্রণা। মনে হচ্ছে বুকের ভিতর হাজারো বিষাক্ত ফোঁকা একসঙ্গে কিলবিল করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনেই আছে তার স্ত্রী, যে মেয়েটাকে সে একসময় পৃথিবীর সবকিছু চেয়ে বেশি ভালোবেসেছে রাজ। যার হাসি দেখার জন্য সবকিছু করেছে, যার একটি ফোন কলের জন্য অস্থির হয়ে দেখেছে, যার জন্য নিজের স্ত্রীর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নিতে দ্বিধা করেনি। সেই মানুষটাকে আজ এমন অবস্থায় দেখতে হচ্ছে তাকে। হঠাৎ অতীতের স্মৃতিগুলো ঝড়ের মতো ফিরে এলো। এক সময় এই মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য সে নিজের প্রথম সংসার ভেঙেছে, প্রথম স্ত্রীকে দূরে দূরে ঠেলেছে, নিজের অনাগত সন্তানকেও দূরে ঠেলে দিয়েছে। আজ পর্যন্ত নিজের ছেলের মুখ দেখা হয়নি তার। সবকিছুর বিনিময়ে সে বেঁচে নিয়েছিল অনন্যাকে। আর আজ আজ সেই ভালোবাসার শেষ পরিণতি দাঁড়িয়ে আছে তার চোখের সামনে। রাজ ধীরে ধীরে চোখ বন্ধ করে। একটা ভারী শ্বাস বুকের ভিতর জমে আছে। কষ্টে ঢোক গিলতে সে নিজেকে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে অনন্যা স্থির হয়ে তাকিয়ে আছে জিসানের দিকে। তার চোখে স্পষ্ট আতঙ্ক। জিসানও অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কেউ কোনো কথা বলতে পারছে না। অনন্যা উঠে দাঁড়াতে চাইল, কিন্তু সেই পরিস্থিতিতে নেই। তার হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। অবশেষে অনেক কষ্টে সে ফিসফিস করে ডাকে, রাজ।
রাজ কোনো উত্তর দেয় না, এমনকি তার দিকে তাকায়ও না। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকার পর সে মুখ ফিরিয়ে নেয়। তারপর কোনো কথা না বলে, কোনো অভিযোগ না করে, কোনো প্রশ্ন না ছুড়ে দিয়ে দরজার দিকে হাঁটা শুরু করে। তারপর পরের মুহূর্তে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। বাইরে আকাশের শেষ আলোটুকু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারের ভিতর। রহমান বিলার বিশাল ড্রয়িং রুমের আলো জ্বলছে। দামি ঝড়বাতির আলোয় পুরো ঘরটা ঝকঝক করছে। নিস্তব্ধ হয়ে বসে আছে তিনজন মানুষ। একপাশে সোফায় বসে আছেন রনক রহমান, তার মুখ গম্ভীর, কপালে চিন্তার ভাঁজ। আর এক পাশে মারফুয়া বেগম, চোখে মুখে স্পষ্ট ক্লান্তি আর উদ্বেগের ছাপ। আর তাদের মাঝেই সোফায় হেলান দিয়ে বসে আছেন রাজ, চোখ দুটো বন্ধ, মাথাটা সামান্য পেছনে ঠেস দেওয়া। দেখে মনে হচ্ছে সে যেন বাইরের পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। হোটেলের সেই দৃশ্যের পর কয়েক ঘন্টা কেটে গেছে, কিন্তু রাজের ভিতরের সময় যেন থমকে আছে সেই মুহূর্তেই। মারফুয়া বেগম এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই ছেলেটাই তার একমাত্র সন্তান। জন্মের পর থেকে যার হাসি দেখলে তার পৃথিবী উজ্জ্বল হয়ে উঠত, যার সামান্য কষ্ট তাকে অস্থির করে তুলত। আজ সেই ছেলেটাকে এতটা ভেঙে পড়া অবস্থায় দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে তার। একজন মা সবচেয়ে ভালো বুঝতে পারে সন্তানের না বলা যন্ত্রণা। ঘরের নীরবতা ভেঙে অবশেষে তিনি আস্তে করে ডাকলেন, রাজ। কোনো উত্তর এলো না। কয়েক সেকেন্ড কেটে যায়। তারপর রাজ ধীরে ধীরে চোখ খুলল। চোখ দুটো লাল হয়ে আছে, ভিতরে জমে থাকা অগণিত কষ্ট সেখানে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সে কিছুক্ষণ নীরব রইল, তারপর নিচু স্বরে বলল, বিয়ের আগেই কি এসব কিছু জানতে আম্মু? প্রশ্নটা শুনে মারফুয়া বেগম কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, না, এত কিছু জানতাম না। রাজ এবার সোজা হয়ে বসে, চোখ সরাসরি মায়ের মুখে স্থির। তাহলে কি জানতে? তুমি তো সবসময় আমাকে ওকে বিয়ে করতে নিষেধ করতে, বলেছিলে মেয়েটা আমার জন্য ভালো হবে না। তাহলে নিশ্চয়ই কিছু জানতে। কি জানতে আম্মু? মারফুয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, আমি জানতাম অনন্যা খুব লোভী মেয়ে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবতে পারে না। আমি জানতাম ও নিয়মিত বারে যেত, বিভিন্ন ক্লাব আর নাইট পার্টিতে যাওয়া আসা ছিল ওর। এসব নিয়ে আমি তোকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুই কখনো আমাকে সুযোগ দেসনি রাজ। রাজের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। কথাটা মিথ্যে নয়, অনন্যার ব্যাপারে কেউ কিছু বললেই সে ক্ষেপে উঠত, মায়ের কথাও শুনতে চাইতো না। মারফুয়া বেগম আবার বললেন, আমি শুধু এইসবই জানতাম, কিন্তু ওর যে জিসানের সঙ্গে মিলে এত বড় পরিকল্পনা করেছে সেটা আমি জানতে পেরেছি মাত্র কিছুদিন আগে। রাজ স্থির হয়ে বসে রইল, তার চোখে মায়ের মুখে আটকে আছে। মনে হচ্ছে প্রতিটা শব্দ তার বুকের গভীরে গিয়ে আঘাত করছে। তার মনে পড়ে যায় গত কয়েক বছরের অসংখ্য ঘটনা, মায়ের সতর্ক করা, বাবার আপত্তি, সবকিছু উপেক্ষা করে সে শুধু অনন্যাকেই বিশ্বাস করেছিল। কিন্তু আজ মনে হচ্ছে আসলে সে নিজেই নিজের চোখ বন্ধ করে রেখেছিল। রাজ মাথা নিচু করে ফেলে। মারফা বেগম কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, একদিন তুই আর তোর বাবা অফিসে ছিলি। আমি তোর রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ ভিতরে থেকে কিছু কথা আমার কানে আসে। রাজ মুখ তুলে তাকায়। মারফুয়া বেগম কিছুক্ষণ থেমে আবার বলেন, কথাগুলো অনন্যা বলছিল। প্রথমে আমি গুরুত্ব দেইনি, কিন্তু কয়েকটা কথা শোনার পর আমার সন্দেহ হয়। দরজার বাইরে দাঁড়িয়ে আমি আরো কিছুক্ষণ শুনি, তখন বুঝতে পারি ও ফোনে জিসানের সঙ্গে কথা বলছে। ওরা নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল, খুব স্পষ্টভাবেই। অনন্যা হয়তো ভেবেছিল আমি নিচতলায় আছি, অথবা উপরে যাব না, তাই নিশ্চিন্তে কথা বলছিল। কিন্তু ও বুঝতেই পারিনি যে আমি প্রায় সবকিছু শুনে ফেলেছি। সেদিন রাতেই আমি তোর বাবাকে সব বলি। প্রথমে উনিও অবাক হয়ে গিয়েছিলেন, তারপর বললেন, শুধু সন্দেহের উপর ভরসা করলে হবে না, সত্যিটা প্রমাণ করতে হবে। এরপর তোর বাবা আমাকে সব রকম সাহায্য করেন। আমরা টাকার মাধ্যমে একজন দক্ষ হ্যাকার নিয়োগ করি। সে অনন্যার ফোনের সমস্ত তথ্য আমাদের কাছে পৌঁছে দিত, কল হিস্ট্রি, মেসেজ, বিভিন্ন চ্যাট, সবকিছু। শুধু তাই না, আমরা কয়েকজন লোকও নিয়োগ করি। তাদের কাজ ছিল অনন্যা আর জিসানের উপর সবসময় নজর রাখা।
কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কি করছে, সব খবর আমাদের কাছে আসতো। ধীরে ধীরে পুরো সত্যিটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। তারপর আমরা অপেক্ষা করছি সঠিক সময়ের জন্য, আর সেই অপেক্ষার শেষ হলো আজ। রাজ কোনো কথা বলল না। তার মনে হচ্ছিল প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো এসে বুকের ভিতর আঘাত করছে। এতদিন ধরে যাদের ভুল ভেবেছে, যাদের কথা শুনতে চায়নি, তারাই সত্যি বলছিল। আর যাকে অন্ধের মতো বিশ্বাস করেছে, সেই মানুষটাই তাকে সবচেয়ে বড় কষ্ট উপহার দিয়েছে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর রাজ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, কণ্ঠে ভাঙা মানুষের অসহায়ত্ব। এটা কি প্রবার সাথে করা আমার কর্মফল, আম্মু? প্রশ্নটা শুনে মারফুয়া বেগমের বুক কেঁপে ওঠে। ছেলের চোখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে রাজ কোনো উত্তর খুঁজছে না। সে আসলে নিজের ভিতরে জমে থাকা অপরাধ বোধের কাছে হেরে গেছে। কয়েক সেকেন্ড নীরব থেকে তিনি মৃদু স্বরে বললেন, এর উত্তর তুই ভালো জানিস বাবা। কথাটা শুনে রাজ আর কিছু বলল না, শুধু নিচু হয়ে বসে রইল কয়েক মুহূর্ত। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মনে হলো হঠাৎ করে সে অনেকটা বুড়িয়ে গেছে। চোখের নিচে ক্লান্তির ছাপ, হাত দুটো নুয়ে আছে, ভিতরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। একজন ভেঙে পড়া অসহায় মানুষের মতো সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। তারপর হেলতে তুলতে সিঁড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগে। রনক রহমান আর মারফুয়া বেগম নিঃশব্দে তাকিয়ে রইলেন ছেলের দিকে। তাদের চোখের সামনে রাজ ধীরে ধীরে উপরে উঠছে, কিন্তু দুজনেই মনে হচ্ছে ছেলেটা যেন সিঁড়ি নয়, নিজের জীবনের সবচেয়ে কঠিন অনুশোচনার পথ বেয়ে এগিয়ে যাচ্ছে। মারফুয়া বেগম স্থির হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে। কয়েক মুহূর্ত আগেও সেখানে রাজ ছিল, এখন ছেলেটা চোখের আড়াল চলে গেছে। কিন্তু একজন মায়ের মন কি আর সন্তানের কষ্ট দেখে দূরে থাকতে পারে? তার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তিনি মুখ ঘুরিয়ে স্বামী রনক রহমানের দিকে তাকালেন। চোখ দুটো বেজা, মুখের অসহায়ত্বের ছাপ। কাপা কণ্ঠে তিনি বললেন, জিসান আর অনন্যা যেন সারা জীবন জেলের ভাত খেতে থাকে, আমি সেই ব্যবস্থাই চাই। রনক রহমান কিছুক্ষণ স্থির দিকে তাকিয়ে রইলেন। তিনি দৃঢ়স্বরে বললেন, চিন্তা করো না, আমি সব সামলে নিব। ওরা আর জেল থেকে ছাড়া পাবে না। সব রকম কাগজপত্রই আগে থেকেই প্রস্তুত করা আছে। ওদের বিরুদ্ধে এমনভাবে মামলা সাজানো হয়েছে যে সহজে বের হওয়ার কোনো সুযোগই থাকবে না। কথাগুলো শুনেও মারফুয়া বেগমের মনে কোনো শান্তি এলো না, বরং বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। তিনি হু হু করে কেঁদে উঠলেন, এটা কি হয়ে গেল আমার ছেলের সাথে? সবকিছু এলোমেলো হয়ে গেল। আমার ছেলেটার জীবনটা এভাবে ভেঙে যাবে কখনো ভাবিনি। কথাগুলো বলতে বলতে তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না। রনক রহমান দ্রুত নিজের স্ত্রীকে বুকে টেনে নিলেন। এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে অন্য হাতটা আলতো করে তার কপালের উপর বুলিয়ে দিতে লাগলেন। মারফা বেগম স্বামীর বুকের মুখ গুজে শিশুর মতো কাঁদতে লাগলেন। রনক রহমান গম্ভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারা চোখের সামনেও ভেসে উঠলে ছেলের বিধ্বস্ত মুখটা। কয়েক মুহূর্ত নীরব থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, এটা তো হওয়ারই ছিল। মারফুয়া, কান্না করছো কেন? অনন্যা আর জিসান যদি তাদের অপরাধের শাস্তি পায়, তাহলে প্রভা আর ইত্তির সঙ্গে করা অন্যায়ের জন্য রাজেরও তো শাস্তি প্রাপ্য। মারফুয়া বেগম কান্নার মাঝে মাথা তুলে তাকালেন। রনক রহমানের কণ্ঠে তখন এক বাড়ি বিষণ্ণতা। আমরা বাবা মা নিজের সন্তানকে শাস্তি দিতে চাইনি, পারিও না। সবসময় ওকে আগলে রাখতে চেয়েছে, কিন্তু প্রকৃতি কি সেই কথা শুনে? মানুষের বিচার এড়িয়ে যাওয়া যায়, নিজের বিবেককেও হয়তো অনেক সময় চুপ করে রাখা যায়, কিন্তু কর্মফলকে এড়িয়ে যাওয়া যায় না। প্রকৃতি তার নিজের নিয়মেই বিচার করে, আর আজ রাজ সেই বিচারই পাচ্ছে। এটা কর্মফল মারফুয়া, সবই কর্মফল। মারফুয়া বেগম আবারও স্বামীর বুকে মুখ লুকিয়ে ফেললেন। ঘরের ভিতর আর কোনো শব্দই রইল না, শুধু একজন মায়ের চাপা কান্না আর একজন বাবার দীর্ঘশ্বাস মিলেমিশে অদৃশ্য এক বেদনার আবহ তৈরি করে রইল। আর উপরে নিজের গড়ে হয়তো রাজু জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কিছু ভুলের ক্ষমা পাওয়া যায়, কিন্তু কিছু ভুলের ফল মানুষকে একদিন না একদিন ভোগ করতেই হবে।
বিয়ের পর দিনগুলো ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে নিতে শুরু করেছে। নতুন সংসার, নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই একসময় অচেনা ছিল প্রবার কাছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অচেনা অনুভূতিগুলো মিলিয়ে যেতে শুরু করে। প্রথম দিকে যে সংকোচ তাকে ঘিরে রেখেছিল তা ধীরে ধীরে জায়গা ছেড়ে দেয় মস্তিষ্কে, স্বস্তিকে। অবশ্য এর পুরো কৃতিত্ব যদি কাউকে দিতে হয় তবে সেই মানুষটি নিঃসন্দেহেই ফারহান। প্রভা কখনোই নিজেকে একা অনুভব করেনি। নতুন সংসারের প্রতিটি ধাপে ফারহান তাকে এমনভাবে আগলে রেখেছে যেন কোনো অনিশ্চয়তা তার কাছে পৌঁছাতে না পারে। ছোটখাটো বিষয় থেকে শুরু করে বড় সিদ্ধান্ত পর্যন্ত সবকিছু সে প্রভার পাশে রেখেছে। কোথাও কোনো অস্তুতি হলে বুঝিয়ে বলেছে, কোথাও দ্বিধা হলে সাহস দিয়েছে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই বাড়িটা আর প্রভার কাছে আপন হয়ে উঠেছে। ফারিহা পারভীনও ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। প্রথম দিকে তিনি যতটা দূরত্ব বজায় রাখতেন এখন আর ততটা পারেন না। প্রভা শান্ত স্বভাব, ভদ্র ব্যবহার আর সকলকে আপন করে নেওয়ার সহজাত ক্ষমতা অজান্তে তার মন ছুঁয়ে ফেলেছে। মেয়েটা কখন নিজের জায়গা আদায় করার চেষ্টা করেনি, বরং ভালোবাসা দিয়ে জায়গা করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলে প্রায় দেখা যায় প্রভা আগে থেকেই সেখানে উপস্থিত। কখনো নাস্তা তৈরি সাহায্য করছে, কখনো চুপচাপ ফারিহা পারভিনের পাশে দাঁড়িয়ে গল্প শুনছে। খুব সাধারণ কিছু মুহূর্ত, কিন্তু সেখানেই তৈরি হচ্ছিল এক নতুন সম্পর্কের ভিত্তি। এক সময় যে নারী তাকে ছেলের জীবনের ভুল সিদ্ধান্ত বলে ভেবেছিলেন, সেই তিনি এখন দিনের মধ্যে কয়েকবার প্রভাকে খুঁজে বেড়ান। অন্যদিকে ইপ্তি যেন এই বাড়ির প্রতিটি দেওয়ালে, প্রতিটি কোণে নিজের অস্তিত্ব ছড়িয়ে দিয়েছে। দিন যত গড়াচ্ছে তার দুষ্টুমি আর মায়া ততই বাড়ছে। অল্প কিছুদিনের মধ্যে সে বাড়ির প্রাণভ্রমরাই পরিণত হয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই তার ব্যস্ততা শুরু হয়ে যায়। কখনো ড্রয়িং রুমে ছুটে বেড়াচ্ছে, কখনো ফারিহা পারভিনের পেছনে পেছনে ঘুরছে, কখনো আবার নিজের খেলনাগুলো চড়িয়ে রেখে সেগুলোর মাঝখানে বসে অদ্ভুত সব গল্প বানিয়ে যাচ্ছে। তবে দিনের সবচেয়ে নাটকীয় সময় হলো সকালবেলা অফিসের আগে। ফারহানের অফিসে যাওয়ার সময়টা যেন প্রতিদিনের এক ছোটখাটো যুদ্ধ। আগে প্রভার সঙ্গে প্রতিদিন বাইরে যাওয়ার অভ্যাস ছিল ইপ্তির। তাই এখন যখন সে দেখে ফারহান তৈরি হয়ে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই তার মুখ বার হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে এসে মুখ বার হওয়ার কান্নায় রূপ নেয়। পুরো বাড়ি তখন তার অভিমানী কণ্ঠে মুখর হয়ে ওঠে। ফারহান শুরুতে ভেবেছিল বিষয়টা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল দিন যত যাচ্ছে ইপ্তি তার প্রতি নির্ভরতা ততই বাড়ছে। ফলে প্রতিদিন নতুন নতুন কৌশল আবিষ্কার করতে হচ্ছে তাকে। কখনো ইপ্তিকে অন্য করে ব্যস্ত রেখে বের হতে হয়, কখনো ফাহিমকে দায়িত্ব দিয়ে যেতে হয়, আবার কখনো ছেলেটার মনোযোগ অন্যদিকে সরিয়ে চুপি চুপি দরজা পেরিয়ে বেরোতে হয়। তবুও অনেক সময় পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে ইপ্তি বুঝে ফেলে। তারপর ছোট্ট পায়ে ধরে এসে পুরো বাড়ি মাথায় তুলে। সন্ধ্যা অফিস থেকে ফিরে এসে অভিমান ভাঙানোর দায়িত্ব আবার ফারহানেরই থাকে। তবে দিনের শেষে ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারলে সমস্ত ক্লান্তি যেন কোথাও মিলিয়ে যায়। ফাহিমের অবস্থাও খুব একটা আলাদা না। প্রথম দিন থেকে ইপ্তির সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হয়েছিল। বয়সের পার্থক্য থাকলেও দুজনের বোঝাপড়ার কোনো ঘাটতি নেই। ইপ্তির কাছে ফাহিম হলো খেলার সঙ্গী, দুষ্টুমির সঙ্গী, গোপন সহযোগী আর সবচেয়ে বড় বন্ধু। ভার্সিটিতে যাওয়ার সময় প্রায়ই তাকে গোপনে বের হতে হয়, কারণ একবার যদি ইপ্তি চোখে পড়ে যায় তাহলে আর রক্ষা নেই। ছোট্ট ছেলেটা ছুটে এসে গলা জড়িয়ে ধরবে, তারপর এমনভাবে আঁকড়ে থাকবে যেন পৃথিবীর কোনো শক্তিই তাকে ছাড়াতে পারবে না। ফাহিম অবশ্য এই ঝামেলা উপভোগই করে, বরং বাইরে কোথাও গেলে ফেরার সময় তার প্রথম চিন্তা থাকে ইপ্তির জন্য কিছু নিয়ে আসা। কখনো চিপস, কখনো চকলেট, কখনো ছোট্ট কোনো খেলনা। দরজায় ঢুকেই তখন ইপ্তির উচ্ছ্বাসিত মুখটা দেখতে পায়। তখন তার মনে হয় পুরো দিনের ক্লান্তি সার্থক হয়ে গেছে। ছুটির দিনগুলোতে তো কথাই নেই। ফাহিম ফাহিম প্রায়ই ইফতিকে নিয়ে আশপাশে ঘুরতে বের হয়, পার্কে নিয়ে যায়, আইসক্রিম খাওয়ায়, খেলনা দেখায়, আর পুরো সময় জুড়ে ইফতি অসংখ্য প্রশ্ন আর গল্প শুনে। সবচেয়ে মজার বিষয়, ইফতি যে কোনো দুষ্টুমিতে ফাহিমের নিঃশব্দ সমর্থন। বাড়ির কেউ বকাবকি করতে এলে সবার আগে ছেলেটার পক্ষ নেয়। ফলে ইফতির দৃঢ় বিশ্বাস জন্মে পৃথিবীর সব মানুষ একদিকে আর ফাহিম আরেকদিকে।
নিজের ছোট্ট পৃথিবীতে সে যেন নিশ্চিন্ত, যাই ঘটুক না কেন ফাহিম সবসময় তার দলে থাকবে। আর সত্যি বলতে বিশ্বাসটা ভুলও না, কারণ রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্কগুলো কখনো কখনো এতটাই গভীরে উঠে যে সেখানে কোনো পরিচয়ের প্রয়োজন হয় না। ফারিহা পারভিনের দিনগুলো বড় একটি অংশ এখন ইফতিকে ঘিরেই কাটে। বয়সের বাড়ে জীবনের অনেক ব্যস্ততা কমে এলেও এই ছোট্ট ছেলেটার উপস্থিতিতে যেন তার প্রতিটি দিনকে নতুন করে রঙিন করে তুলেছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত কোনো না কোনোভাবে ইফতি তার আশেপাশেই থাকে। কখনো খেলনা হাতে নিয়ে গল্প করছে, কখনো নিজের মতো করে কিছু বোঝানোর চেষ্টা করছে, আবার কখনো অকারণে এসে তার কোলে উঠে বসছে। ইফতির দিকে তাকানো অদ্ভুত এক অনুভূতি কাজ করে ফারিহা পারভিনের মনে। ছেলেটার ফর্সা মুখ, নিষ্পাপ হাসি আর ছোট অভিব্যক্তির মাঝে তিনি বারবার যেন ফারহানের শৈশবকে খুঁজে পান। অনেক সময় ইফতি দুষ্টুমিগুলো দেখে তার মনে পড়ে যায় নিজের ছেলের ছোটবেলার কথা। তখন অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সবচেয়ে বেশি ভালো লাগে ইফতির আদো আদো কথা। স্পষ্ট করে সব শব্দ বলতে না পারলেও নিজের মতো করে পৃথিবীর সব কথাই বলতে চায় সে। আর সেই কথাগুলোর মন দিয়ে শোনেন ফারিহা পারভিন। কখনো বুঝতে পারেন, কখনো পারেন না, তবুও আগ্রহের কোনো কমতি থাকে না। ইফতি গুলোমুলোর শরীরটাকে বুকে জড়িয়ে ধরলে তার মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গাটা যেন এই ছোট্ট শিশুটার কাছেই। ফারিনের অবস্থাও খুব একটা ভিন্ন নয়। প্রথম দিকে দূর থেকে দেখলেও এখন ইফতির প্রতি তার আলাদা এক মায়া জন্মে গেছে। সুযোগ পেলেই ছেলেটার সঙ্গে সময় কাটায় সে। কখনো গল্প করে, কখনো খেলায় মেতে ওঠে, আবার কখনো শুধুই তার দুষ্টুমিগুলো মুখে মুগ্ধ হয়ে আসে। প্রভার সঙ্গে ফারিনের সম্পর্ক দিন দিন গভীর ও আন্তরিক হয়ে উঠছে। শুরুতে যেন আনুষ্ঠানিকতা ছিল, তা অনেকটাই দূর হয়ে গেছে। এখন তারা শুধু ননদ ভাবির সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছে। নানা বিষয় নিয়ে গল্প হয়, হাসি ঠাট্টা হয়, কখনো আবার ব্যক্তিগত অনুভূতি ও ভাগাভাগি করে নেয় তারা। এই সহজ সম্পর্কটা পড়বার জন্য নতুন পরিবারে মানিয়ে নেওয়ার পথকে আরো সহজ করে দিয়েছে। ফারিনের ৬ বছরের মেয়ে ফিহাও খুব দ্রুতই প্রভা আর ইফতির সঙ্গে জড়িয়ে গেছে। ছোট্ট মেয়েটার কাছে ইফতি যেন জীবন্ত একটা পুতুল। সুযোগ পেলেই তাকে আদর করে কোলে নিতে চায়, খেলনা ভাগ করে দেয়। বাইরে কোথাও গেলে নিজের জন্য কিছু কেনার পাশাপাশি ইফতির জন্য কিছু না কিছু নিয়ে আসতে বলে না। কখনো চকলেট, কখনো চিপস, কখনো ছোট্ট খেলনা। সেগুলো হাতে পেয়ে একটি উচ্ছ্বাস দেখে ফিহা নিজেও ভীষণ খুশি হয়ে ওঠে। ধীরে ধীরে দুই শিশুর মাঝেও সুন্দর এক বন্ধন তৈরি হয়ে গেছে। বয়সের ব্যবধান থাকলেও ভালোবাসার সম্পর্ক তার কোনো প্রভাব ফেলেনি। ফিহা বড় বোনের মতো আগলে রাখে ইফতিকে, আর ইফতি নিজের সরল ভরসা দিয়ে তার পেছন পেছন ঘুরে বেড়ায়। এই সুন্দর সম্পর্কগুলো কেন্দ্র রয়েছে ফারহান আর প্রভা। তাদের দুজনকে ঘিরে যেন পুরো পরিবারটা নতুন করে এক সুতায় বাঁধা পড়েছে। প্রভা স্বভাবগতভাবেই সবার সঙ্গে সহজে মিশে যেতে পারে, তাই পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক এবং আন্তরিক হয়ে উঠেছে। সবার প্রতি তার শ্রদ্ধা, যত্ন আর আন্তরিকতা খুব অল্প সময়ের মধ্যে সবার মন জয় করে নিয়েছে। তবে একটি জায়গায় এখনো তার কিছুটা সংকোচ রয়ে গেছে। ফারহানের সামনে দাঁড়ালে অনেক সময় অনেক অকারণেই লজ্জা পেয়ে যায় সে। কথাবার্তা স্বাভাবিক হলেও মনের গভীরে জমে থাকা সংকোচ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি এখনো। নতুন সম্পর্কের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর দীর্ঘদিনের মানসিক অভ্যাসের কারণে মাঝে মাঝে নিজেকে গুটিয়ে ফেলে সে। ফারহান অবশ্য বিষয়টা খুব ভালোভাবেই বুঝে, তাই কখনো তাকে কোনো বিষয়ে চাপ দেয় না, কোনো পরিবর্তন জোর করে আনার চেষ্টা করে না, বরং ধৈর্য ধরে সময় দেয়। সে জানে কিছু সম্পর্কের সৌন্দর্য হলো ধীরে ধীরে গভীর হওয়া, তাই সে স্বাচ্ছন্দ্যের জন্য অপেক্ষা করতে তার কোনো আপত্তি নেই। অন্যদিকে প্রভাও চেষ্টা করছে। সে জানে অতিথির ছায়া পেরিয়ে নতুন জীবনকে পুরোপুরি গ্রহণ করতে হলে নিজেকেও সময় দিতে হবে। তাই ধীরে ধীরে নিজের ভিতরের সংকোচগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে সে। প্রতিদিন একটু একটু করে দূরত্ব কমছে, অস্তিত্বগুলো মুছে যাচ্ছে। সময়ের সময়ের নিজস্ব এক জাদু আছে, সে ধীরে ধীরে কত সারিয়ে তোলে। অস্থিরতাকে
অস্তিত্বকে স্বাভাবিকতায় বদলে ফেলে দেয় আর মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। প্রভা আর ফারহানের জীবনেও ঠিক সেই পথই এগিয়ে যাচ্ছে। আর তাদের চারপাশের ভালোবাসা, বিশ্বাস আর আপনজনদের স্নেহ মিলেমিশে এমন এক সুযোগ আবহাওয়া তৈরি করেছে যেখানে সুখ ধীরে ধীরে নিজের স্থায়ী কোনো ঠিকানা খুঁজে নিচ্ছে। রাত বেশ গভীর হয়ে এসেছে, সারা বাড়ি নিস্তব্ধ। দিনের ব্যস্ততা, হাসি, আড্ডা, ছুটাছুটি সব থেমে গিয়ে চারপাশে নেমে এসেছে এক প্রশান্ত নীরবতা। জানালার ফাঁক গলে ছাদের ম্লান আলো এসে পড়ছে ঘরের এক কোণে। প্রভা রুমে ঢুকতে তার চোখে গিয়ে আটকে যায় বিছানার দিকে। ইপ্তি ফারহানের বুকের উপর মুখ গুজে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে। ছোট্ট দুটো হাত শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে তাকে। ফারহানের চোখ বন্ধ, দেখে মনে হচ্ছে সেও ঘুমিয়ে পড়েছে। প্রভা কিছুক্ষণ দরজার কাছেই দাঁড়িয়ে রইল। দৃশ্যটা তার কাছে নতুন নয়। বিয়ের পর প্রায় প্রতিদিনই এমন কিছু না কিছু মুহূর্ত সে দেখে এসেছে। তবুও কেন জানি প্রতিবারই বুকের ভিতর এক উষ্ণতা ছড়িয়ে পড়ে। মনে হয় পৃথিবীর সমস্ত শান্তি যেন এই একটি ছবির মাঝেই বন্দী হয়ে আছে। তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। এগিয়ে গিয়ে সে ড্রয়িং টেবিলের সামনে দাঁড়ালো। চিরুনি, ক্রিমের কৌটা, ছোটখাটো প্রসাধনী সবকিছু যথারীতি এলোমেলো অবস্থায় পড়ে আছে। ইপ্তির হাত থেকে এসব কিছুই নিরাপদ নয়। সুযোগ পেলে সে সবকিছু নাড়াচাড়া করে রেখে যায়। প্রভা অভ্যাস মতো সেগুলো গুছিয়ে রাখতে শুরু করে। কুটকার শব্দ হতে ফারহান আস্তে করে চোখ খুলল। সে ঘুমিয়েছিল না, চোখ চোখ শুধু চোখ বন্ধ করেই শুয়েছিল। চোখ খুলে তার দৃষ্টি গিয়ে থামে প্রভার উপর। মেয়েটা যেন কখনো থামে না, সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রেখেই রাখে। কতবার বলেছে একটু বিশ্রাম নিতে, নিজের জন্য সময় রাখতে, কিন্তু প্রভা যেন কথাগুলো শুনেও শোনে না। ফারহান আস্তে করে ইপ্তিকে নিজের বুকের থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দেয়। ছেলেটার গায়ে কম্বলটা টেনে দিয়ে ধীর পায়ে উঠে দাঁড়ায়। তারপর নিঃশব্দে গিয়ে দাঁড়ায় প্রভার পেছনে। হঠাৎ কোমল দুটো হাতের স্পর্শ পেয়ে প্রভা চমকে ওঠে। পরের মুহূর্তে বুঝতে পারে কে। ফারহান পেছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরেছে। প্রভার শরীর কেঁপে ওঠে। ফারহান ঝুঁকে এসে তার কাঁধে খুব হালকা একটা চুমু দেয়। প্রভা লজ্জা পেয়ে যায়। ফারহানের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। সবসময় কাজ করা লাগে তোর? প্রভা আয়নার দিকে তাকিয়েই হাসে। কাজ করতে আমার ভালো লাগে। সরো তো, দেখেছিস তুই খুব সুন্দর করে তুমি সম্বোধনটা রপ্ত করে নিয়েছিস, অথচ আমাকে দেখ, আজও ঠিক করতে পারলাম না। প্রভা মৃদু হেসে বলল, জোর করে করার প্রয়োজনও নেই। আছে? কেন? ছেলেটা বড় হচ্ছে, দুদিন পর প্রেস্টিজ লাগবে। প্রভা ভ্রু তুলে তাকায়। কিভাবে? যখন দেখবে তার বাবা তার আম্মাকে তুই করে বলে, তখন কি সমস্যা হবে না? কথাটা বলে ফারহান এমন একটা মুখ করলো যেন প্রভা নিজেকে সামলাতে পারে না। হেসে উঠল শব্দ করে। ফারহান সঙ্গে সঙ্গে আঙ্গুল টুটে চেপে ধরল। উস, আস্তে হাস, আমার বাচ্চা উঠে যাবে। প্রভা হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, সরি। তারপর কয়েক সেকেন্ডের চুপ থেকে প্রভা নরম গলায় বলে ওঠে, থ্যাঙ্কস। ফারহান অবাক হয়ে যায়। কেন? প্রভা ধীরে ধীরে ঘুরে ঘুরে যায় তার দিকে, মুখোমুখি দাঁড়ায়। আমাকে আর ইপ্তিকে এত সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য। কথাটা বলে সে চোখ নামিয়ে ফেলে। ফারহানের বুকের ভেতর কেমন যেন নরম হয়ে যায়। সে আর কিছু বলে প্রভাকে নিজের বুকে টেনে নেয়। প্রভাও নিঃশব্দে মাথা রেখে দেয় তার বুকে। কয়েক মুহূর্ত তারা দুজনেই চুপ করে রইল, শুধু একে অপরের হৃস্পন্দন শুনতে থাকে। তারপর ফারহান মৃদু হেসে বলে, আমি তোদের সুন্দর জীবন দেয়নি। প্রভা মুখ তুলে তাকায়। ফারহান তার কপালে আলতো করে ঠোঁট চুইয়ে দিয়ে বলল, আমি শুধু নিজের জন্য একটা সুন্দর জীবন বেছে নিয়েছি। তারপর বিছানার দিকে তাকিয়ে ইপ্তির দিকে ইশারা করলো। ঘুমের ঘুরে ছেলেটা তখনও নিশ্চিন্তে শুয়ে আছে। ফারহানের চোখে একরাশ মায়া নেমে এলো। আর ওই যে বিছানার ছোট্ট কোমল দেহটা শুয়ে আছে, সে আমার ছানা। মাইন্ড ইট। সকাল থেকে ইপ্তি বায়না করে গাড়ি কিনবে। ঘুম থেকে ওঠার পর থেকে তার মুখে এক কথা, কেন না গাড়ি চাই। শুধু সাধারণ কোনো গাড়ি নয়, বড় সড়ো একটা গাড়ি, যেটা হাতে নিয়ে সে পুরো বাড়ি ঘুরে বেড়াতে পারবে।
প্রথমে সবাই ভেবেছে কিছুক্ষণ পরেই হয়তো ছেলেটা অন্য কোনো বিষয়ে মন দেবে, কিন্তু যত গড়িয়েছে কিন্তু দিন যত গড়িয়েছে তার বায়না তত বেড়েছে। অবশেষে ছেলের আবদারের কাছে হার মেনে পাঠান সিদ্ধান্ত নেয় তাকে নিয়ে শপিং সেন্টারে যাবে। ইপ্তি আনন্দ তার তখন দেখার মতো। ছোট্ট মুখটা উজ্জ্বল হয়ে উঠছিল উত্তেজনায়। সে যেন আগেই কল্পনা করে ফেলেছে তার নতুন খেলনা কেমন হবে। দুপুরের পরে তারা শহরের বড় একটি শপিং সেন্টারে পৌঁছায়। জায়গাটা মানুষের ভিড়ে সরগম, চারপাশে আলো, রং আর শব্দের এক ব্যস্ত জগৎ। খেলনার বিশাল শোরুম ঢুকতেই ইপ্তি যেন নিজেকে স্বপ্নের রাজ্যে প্রবেশ করলো। সারি সারি সাজানো খেলনার দিকে তাকিয়ে তার চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। ফারহান তখন পুরো মনোযোগ ছেলের দিকে দিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কোন গাড়িটা ভালো হবে, কোনটা ছেলের পছন্দ হবে, কোনটার মান ভালো, সবকিছু খুঁটিয়ে দেখছে সে। ইপ্তিও একটার পর একটা খেলনা হাতে তুলে দেখছে। প্রভা কিছুক্ষণ তাদের সঙ্গে ভিতরে ছিল, কিন্তু খেলনার দোকানে ভিড় আর কোলাহল তার ভালো লাগছে না, তাই বাইরে বেরিয়ে এলো। শপিং সেন্টারের বাইরে এসে একপাশে দাঁড়িয়ে রইল সে। চারপাশে অসংখ্য মানুষ, কেউ কেনাকাটার জন্য ভেতরে যাচ্ছে, কেউ বাইরে আসছে, কেউ পরিবারের সঙ্গে ঘুরছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে গল্প করছে। প্রভা অন্যমনস্ক দৃষ্টি চারিদিকে তাকাতে লাগে। হঠাৎ তার দৃষ্টি থেমে যায় একটু দূরে। পরের মুহূর্তে পুরো শরীর যেন জাঁকি খেয়ে ওঠে। একজন মানুষ দাঁড়িয়ে আছে সেখানে, স্থির, নিঃশব্দ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে রাজ। প্রভার বুকের ভিতরটা দপ করে ওঠে। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে যায়। এই মানুষটিকে শেষ দেখেছিল অনেক দিন আগে। তার জীবনে কত দূর এগিয়ে গেছে, কত কিছু বদলে গেছে, তবু এক মুহূর্তে মনে হলো অতীত যেন হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। রাজও তাকিয়ে আছে, চোখ সরাচ্ছে না। অনেকদিন পর সে প্রভাকে দেখছে। গত কয়েকটা সপ্তাহ তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে দিয়ে কেটেছে। নিজের ভুল, নিজের সিদ্ধান্ত, নিজের কর্মফল সবকিছুর ভার যেন একসঙ্গে এসে চাপ ফেলেছে তার উপর। অনন্যার বিশ্বাসঘাতকতার পর পৃথিবীতে তাকে নতুন করে চিনতে শুরু করেছে সে। যে সম্পর্ককে সত্যি ভেবেছিল সেটাই ছিল মিথ্যে, আর যাকে অবহেলা করেছিল সেই মানুষটার মূল্য আজ বুঝতে পারছে। সেই উপলব্ধিই তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। কয়েকদিন সে প্রায় ঘরবন্দি ছিল, বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। নিজের ঘরের দেওয়ালের ভিতর বসে আছে, অতীতের হিসাব কষেছে, আর সেই অতীতের হিসাবের বড় অংশ জুড়েই ছিল প্রভা। অবশেষে একসময় বুকের ভিতরে আকুলতা আর দমিয়ে রাখতে পারেনি সে। একবার দেখতে চেয়েছে, দূর থেকে হলেও, শুধু এক নজর। সেই ইচ্ছাই আজ তাকে এখানে নিয়ে এসেছে। তার চোখের সামনে প্রভা আছে, কিন্তু আগের মতো আর তার নয়। অনেক আগেই হারিয়ে গেছে। আর শুধু বুঝতে পারছে কিছু মানুষকে হারানোর পরেই তাদের প্রকৃত মূল্য বোঝা যায়। আর সেই উপলব্ধির চেয়ে বাড়ি শান্তি বাড়ির শাস্তি পৃথিবীতে খুব কমই আছে। কিন্তু এখন প্রভাকে সামনে দেখে রাজের মনে হচ্ছে প্রস্তুত ছিল না সে। একদমই না। মেয়েটার মধ্যে আগের সেই শান্ত সৌন্দর্য এখনো আছে, বরং সময় তার শ্যামবর্ণকে আরো উজ্জ্বল করে তুলেছে। মুখের ভিতর এক ধরনের প্রশান্তি এসেছে, চোখে আর আগের সেই বিষণ্ণতা নেই। এক সময় যে চোখগুলো নীরবে কষ্ট সহ্য করতো, আর সেখানে স্থিরতা আছে, সন্তুষ্টি আছে, জীবনকে নতুন করে পাওয়ার আলো আছে। রাজের বুকের ভিতর তীব্র একটা ব্যথা অনুভূত হয়, কারণ সে বুঝতে পারছে এই আলোটা তার দেওয়া নয়, এই শান্তিটুকুও তার দেওয়া নয়। যে মেয়েটাকে একসময় সে ভেঙে দিয়েছিল, আজ সে মেয়েটা অন্য কারো যত্ন করে গড়ে তুলেছে। প্রভা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার ভিতরেও অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। রাজকে দেখে পুরনো কোনো ভালোবাসা ফিরে আসেনি, কোনো আকাঙ্ক্ষাও জাগেনি, তবে অতীতের অসংখ্য স্মৃতি একসঙ্গে পড়ে গেছে। কতটা পথ পেরিয়ে এসেছে সে, কতটা কষ্টের ভিতর দিয়ে, আর আজ সে কোথায় দাঁড়িয়ে আছে। এক সময় এই মানুষটার সামান্য অবহেলাও তার চোখে পড়েনি, এনে দিত। আজ সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তার ভিতর কোনো জ্বর উঠছে না, শুধু এক ধরনের দূরত্ব অনুভব করছে সে। জীবনের এক বন্ধ হয়ে যাওয়া অধ্যায়ের মতো। দুজন মানুষ একে অপরের দিকে তাকিয়ে রইল। মাঝখানে দূরত্ব খুব বেশি না, তাও মনে হচ্ছে তাদের মাঝখানে কয়েকটা জীবনের সমান পথ জমে আছে।
রাজ ধীরে ধীরে পা এগিয়ে এলো প্রভার দিকে। দুজনের মাঝখানে খুব বেশি দূরত্ব না, তবু সেই পথ পাড়ি দিতে তার যেন অনেকটা সময় লেগে গেল। প্রভার সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল সে। তারপর কষ্ট করে টুট নেড়ে বলল, কেমন আছো? প্রশ্নটা শুনে প্রভার বুকের ভেতরটা ধুকধাক করে উঠলে। পুরো পুরনো অনেক স্মৃতি একসঙ্গে ভিড় করলো মনে। এক সময় এই কণ্ঠস্বর শোনার জন্য কতটা অপেক্ষা করতো সে, অথচ আজ সেই কণ্ঠস্বর তার কাছে সম্পূর্ণ অপরিচিত মনে হচ্ছে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো প্রভা, নিজেকে শক্ত করে। তারপর শান্ত গলায় বলল, ভালো আছি, খুব ভালো আছি, স্বামী সন্তান নিয়ে। স্বামী শব্দটা শুনে রাজের ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। চোখ দুটো অনিচ্ছাকৃতভাবে বন্ধ হয়ে যায়। বাস্তবতা সে জানতো, তাও প্রভার মুখে এই পরিচয় শুনে কষ্টটা নতুন করে অনুভব করলো। প্রভা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আপনার ব্যাপারে সবটা শুনলাম। আফসোস হয় মায়া আর দুটোই আফসোস আর মায়া দুটোই হচ্ছে আপনার জন্য। রাজ তিক্ত হেসে বলল, পিঞ্চ করছো? না, সত্যিটাই বলছি। কয়েক মুহূর্ত নীরব থেকে রাজ আবার বলে, আপনি করে কেন বলছো? কারণ আপনি এখন আমার কাছে একজন পরপুরুষ। শব্দগুলো যেন ধারালো অস্ত্রের মতো এসে আঘাত করে রাজের বুকে। পরপুরুষ? গলা শুকিয়ে এলো তার। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কি সত্যি সে প্রভা? এতটা শক্ত কবে হয়ে গেল সে? নিজেকে সামলে নিয়ে রাজ বলল, কিন্তু তোমার সন্তানের পিতা আমি। প্রভার ঠোঁটে এক চিলতে তিক্ত হাসি ফুটে ওঠে। কে বলেছে? রক্তকে অস্বীকার করতে চাচ্ছ? না, মোটেও না। আপনি যে রক্তের কথা বলছেন, এমন রক্ত তো হাজার পুরুষ পতিতালয়ে ফেলে আসে। তাই বলি কি তারা পিতার পরিচয় পায়? রাজ নিঃশব্দ হয়ে যায়। প্রভা থামে না। আপনি জানেন আপনার সন্তান করলো কালো নাকি ফর্সা? জানেন ওর চোখ কার মতো? ওর হাসিটা কেমন? ও কাঁদলে কিভাবে শান্ত হয়? ও কি খেতে পছন্দ করে, কিসে ভয় পায়? প্রতিটি প্রশ্নের সঙ্গে রাতের মাথা আরো নিচু হয়ে আসতে লাগে। প্রভা গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছুই জানেন না, তাই না? তাহলে কেমন পিতা আপনি? মুহূর্তেই চারপাশের সমস্ত শব্দ যেন হারিয়ে যায়। রাজ অনুভব করে তার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বুকের ভিতর জমে থাকা অপরাধ বোধটা আরো ভারী হয়ে উঠছে। কারণ প্রভা প্রশ্নগুলো কোনো উত্তর তার জানা নেই, একটাও নেই। প্রভা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর দৃঢ় স্থির কণ্ঠে বলল, পিতা মানে কি বুঝেন আপনি? রাজ মাথা তুলে তাকায়, চোখ দুটো ক্লান্ত, বিধ্বস্ত। প্রভা তিক্ত হেসে বলল, পিতার উদাহরণ দেখতে চান? তাহলে আমার স্বামী ফারহানকে দেখুন। সে মানুষটা আমাকে বিয়ে করেছে আপনার জন্ম দেওয়া সন্তানকে আগলে রাখার জন্য। যে মানুষটা নিজের রক্তের সন্তান না হয়েও আমার সন্তানের প্রতিটা আবদার পূরণ করে। বাবা কাকে বলে জানেন? ফারহান জানে। রাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। প্রভা বলতে থাকে, বাসর রাতে মানুষ সাধারণত স্ত্রীর মুখ থেকে ভালোবাসা কথাটা শুনতে চায়, কিন্তু ফারহান চেয়েছিল আমার ছেলের মুখে বাবা ডাক শুনতে। আর যখন ইফতি তাকে বাবা বলে ডেকেছিল, তখন আমি নিজের চোখে দেখেছি তার চোখ দিয়ে অশ্রু ঝরতে। মানুষ বাসর রাতে নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমানোর স্বপ্ন দেখে, অথচ ফারহান বাসর রাতে আপনার আর আমার সন্তানকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে। মানুষ বাসর রাতে স্ত্রীকে চুমু দিতে চায়, কিন্তু ফারহান সেদিন আমার ছেলেকে অজস্র চুমু খেয়েছে, যেন বহুদিনের হারিয়ে যাওয়া কোনো ধন ফিরে পেয়েছে। আর আপনি আজ এসে বাবা হওয়ার কথা বলছেন? রাজের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বুকের ভিতর একটা চাপা যন্ত্রণা জমে উঠছে, যেন কেউ ধীরে ধীরে তার অস্তিত্বটাকে চূর্ণ করে দিচ্ছে। প্রভা আবার বলল, আপনি কি ভুলে গেছেন একদিন একদিন আপনি আমাকে বলেছিলেন এই সন্তানকে নষ্ট করে ফেলতে, অ্যাবর্শন করিয়ে ফেলতে? ভুলে গেছেন? রাজ চোখ নামিয়ে ফেলে। সে ভুলে যায়নি, একটা শব্দও ভুলে যায়নি, বরং সেই কথাগুলোই আজকাল রাতের পর রাত তাকে ঘুমোতে দেয় না। প্রভা কষ্টমাখা হাসি হাসে, কিন্তু আমি বলিনি, একটা মুহূর্তের জন্য বলিনি। আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, তখন ফারহান পাশে এসে দাঁড়িয়েছিল, আমার পাশে নয়, আমার সন্তানের পাশে। আর আপনি
একটাবার খোঁজ নিয়েছিলেন? একটাবার জানতে চেয়েছিলেন সন্তানটা বেঁচে আছে নাকি মারা গেছে? আজ যখন নিজের পাপের ফল ভোগ করছেন, তখন হঠাৎ সন্তানের কথা মনে পড়ে গেছে? কতটা স্বার্থপর হলে একজন মানুষ এমন হতে পারে? চারপাশের ভিড়ের শব্দ যেন রাজের কানে পৌঁছাচ্ছে না। তার কানের ভেতর শুধু প্রভার কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছে। প্রভা ধীরে ধীরে বলে ওঠে, জানেন ফারহান আমাকে কি বলেছে? ফারহান বলেছে সে আর কোনো সন্তান নেবে না, কারণ সে ভয় পায়। হ্যাঁ, ভয়। যদি কোনোদিন নিজের রক্তের সন্তান পৃথিবীতে আসে, তাহলে হয়তো অজান্তেই ইপ্তির প্রতি অবহেলা করে ফেলবে, হয়তো নিজের সন্তানের প্রতি একটু বেশি দুর্বল হয়ে যাবে। সেই ভয়েই সে আর সন্তান চায় না। বুঝেন এই অনুভূতিগুলো? বুঝেন এই ত্যাগ? বুঝেন বাবা হওয়া কাকে বলে? রাজ আর তাকিয়ে থাকতে পারে না। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে। তার মনে হচ্ছিল প্রতিটা বাক্য তার সমস্ত অহংকার, সমস্ত অস্তিত্বকে ব্যঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে। দীর্ঘ কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। তারপর প্রভা শান্ত গলায় বলল, সন্তানকে দেখার ইচ্ছে হয়েছে আপনার? কেন হয়েছে জানি না, হয়তো অনুশোচনা থেকে, হয়তো একাকিত্ব থেকে, হয়তো অন্য কোনো কারণে। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। একটু পর আমার সন্তান আর তার বাবা শপিং মল থেকে বের হবে। দূর থেকে দাঁড়িয়ে দেখে যাবেন, কিন্তু খবরদার আমার সন্তানের সামনে যাবেন না। সে যেন আপনার এই মুখ না দেখে। সেদিকে খেয়াল রাখবেন। দূর থাকবেন, দূরে থাকবেন আমাদের থেকে, কারণ আপনি আমাদের দুজনের কাছে বিষাক্ত একজন মানুষ। কথাগুলো বলে প্রভা এক মুহূর্ত আর দাঁড়ায় না। ঘুরে শপিং সেন্টারের সামনে পার্ক করা গাড়ির দিকে চলে গেল। রাজ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। মুখের ভিতরটা ফাঁকা হয়ে আসছে। কয়েক মুহূর্ত পারে সে ধীর স্থির কয়েক মুহূর্ত পরে সে ধীরে ধীরে একপাশে সরে গেল। একটু দূরে দাঁড়ালো, নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পারে না। চোখের কোণ বেজে উঠলো অজান্তেই। আজ প্রথমবার সে বুঝতে পারলো কোনো মানুষকে হারানোর কষ্টের চেয়েও ভয়ঙ্কর হলো এই মানুষটাকে সুখের কারণ অন্য কাউকে হতে দেখা। আর সেই মুহূর্তে ফারহানের কাছে নিজের পরাজয়টা সবচেয়ে স্পষ্ট হয়ে উঠলো তার কাছে। সে দূরে দাঁড়িয়ে রইল, অপেক্ষা করতে লাগলো একবার, শুধু একবার নিজের সন্তানের মুখ দেখার জন্য। কিছুক্ষণ পর শপিং মল থেকে বেরিয়ে এলো ফারহান আর ইপ্তি। ফারহানের এক হাত শপিং ব্যাগ, আরেক কোলে বসে আছে ইপ্তি। কেননা গাড়ি কেনার আনন্দে ছোট ছেলেটা উচ্ছ্বাসে ভরে উঠেছে। আদো আদো বাসায় এক নাগারে কি সব বলে চলেছে সে, কিন্তু তাতে ফারহানের কোনো অসুবিধা হচ্ছে না, বরং প্রতিটা কথারই উত্তর দিয়ে যাচ্ছে সে। বাবা, আমার গাড়িটা বাসায় গিয়ে দৌড়াবে? আচ্ছা দৌড়াবে, অনেক জোরে, অনেক জোরেই দৌড়াবে। মাম্মাম ভয় পাবে? তোমার মাম্মাম তো সাহসী, ভয় পাবে কেন? ইপ্তি খিলখিল করে হেসে ওঠে। দূরে দাঁড়িয়ে থাকা রাজ নিঃশব্দে সবকিছু দেখছে। তার দৃষ্টি আটকে আছে শুধু ছোট্ট ছেলেটার উপর। এতটাই এটাই তার সন্তান, তার রক্ত, তার অস্তিত্বের একটা অংশ, তবুও কতটা অপরিচিত। ফারহানের গায়ের রং আর তার নিজের গায়ের রং প্রায় একই রকম। দুজনেই দবদবে ফর্সা। ইপ্তিও হয়েছে ঠিক সেই রকম। তাই ফারহানের কোলে বসে থাকতে দেখে সে কেউ বলবে ছেলেটা ফারহানেরই সন্তান। রাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুলো ফুলো গাল, গুল গুল হাত, হাসলে চোখ দুটো চিকচিক করে ওঠে, ছোট্ট মুখটা নড়ছে অবিরাম। কি সব গল্প করে চলেছে। রাতের মনে হলো গরমটা কি তার মতো হয়েছে? চোখ দুটো, হাসি কিংবা চিকবুকের রেখাটা, কোনো উত্তর সে জানে না। জানার অধিকারও হারিয়ে ফেলেছে বহু আগেই। তবুও চোখ সরাতে পারছে না। এত সুন্দর হয়েছে তার সন্তান। এক মুহূর্তের জন্য বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়। সুখ, কষ্ট, অনুশোচনা আর অপূর্ণতা মিশ্রণে তৈরি এক অসহনীয় অনুভূতি। গাড়ির গাড়ির পিছনে গাড়ির কাছে পৌঁছে ফারহান প্রথমে কিছু একটা খেয়াল করে। প্রভা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত। ফারহান ভ্রু কুঁচকে ফেলে। সে দ্রুত শপিং ব্যাগগুলো গাড়ির ব্যাক সিটে রেখে দিল। তারপর ইপ্তিকে সামনে নিয়ে প্রভার সামনে এসে দাঁড়ায়।
উদ্বিগ্ন গলায় বলল, কোনো সমস্যা হয়েছে? প্রভা এক মুহূর্তের জন্য চমকে ওঠে, তারপর নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, না তো, কেন? ফারহান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে সে ভালোই চিনে। প্রভা যখন কোনো কিছু লুকানোর চেষ্টা করে তখন তার চোখের ভিতর একটা অস্থিরতা ফুটে ওঠে। আজও সেই অস্থিরতা আছে। তবে সে আর কিছু জিজ্ঞাসা করলো না, শুধু মৃদু হেসে বলল, কেনাকাটা শেষ, এবার চলি? প্রভা মাথা নাড়ে, কিন্তু ফারহান হঠাৎ যেন কিছু মনে করে বলল, না, সরাসরি বাসায় যাব না। কেন? আমার বাবাটাকে একটু নিয়ে একটু পার্কে যাব। প্রভা বিস্মিত হয়ে তাকায়। এখন? ফারহান ইপ্তির নাকে আলতো টোকা দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, কারণ আমার বাচ্চাটা যেতে চেয়েছে। প্রভা এবার ছেলের দিকে তাকালো। ছোট্ট 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 দুটো ঠোঁট দুটো ফুলিয়ে সে মায়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সে জানিয়েছে। প্রভা দীর্ঘশ্বাস ফেলে বলল, সব সময় বায়না থাকে, তাই না? ইপ্তি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল, বাবা বলেছে আমি কোথাও যেতে চাই, আমি বলেছি কাল আমি পালকে যেতে চাই, আমার কোনো দোষ নাই। তার নিষ্পাপ যুক্তি শুনে প্রবার হাসি পেয়ে গেল, মুখে গম্ভীর রাখলো, তোমার তো কখনোই কোনো দোষ থাকে না, সব দোষ শুধু বাবা কাকারই, এদেরই দোষ হয়ে যায়। ইপ্তি সঙ্গে সঙ্গে গাল দুটো আরো ফুলিয়ে ফারহানের দিকে তাকায়, তারপর নালিশের সুরে বলে, মাম্মা বোকা দিচ্ছে। ফারহান হেসে ফেলে। সে ছেলেটাকে একটু কাছে টেনে নিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে কি যেন বলল। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইপ্তির মুখ উজ্জ্বল হয়ে উঠল। পরের মুহূর্তে সে কিলকিল করে হেসে উঠল। তার সেই প্রাণখোলা হাসিতে চারপাশের পরিবেশটা যেন হালকা হয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা রাজ তাদের কথোপকথন শুনতে পাচ্ছে না। এতটা দূরে থেকে শব্দ তার কানে পৌঁছানোরও কথা না, কিন্তু ইপ্তির হাসিটা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছোট্ট ছেলেটার হাসিতে কি অদ্ভুত প্রাণ আছে। তার বুকের ভিতরটা আবারও মোচড় দিয়ে উঠে, কারণ আজ সেই হাসির কারণ অন্য একজন পুরুষ। যে মানুষটাকে তার সন্তান বাবা বলে জানে, যার কোলে এসে নিশ্চিন্তে মাথা রাখে, যার হাত ধরে পৃথিবীটাকে চিনতে শিখেছে। আর রাজ, সে শুধু দূর থেকে দাঁড়িয়ে থাকা একজন অপরিচিত মানুষ, একজন দর্শক, যার সঙ্গে এই শিশুটার রক্তের সম্পর্ক আছে অথচ জীবনের কোনো সম্পর্ক নেই। ফারহান গাড়ির দরজা খুলে ইপ্তিকে নিয়ে ভেতরে উঠে বসে, তারপর নিজের কোলে বসিয়ে ছেলেটার সঙ্গে আবার কি যেন বলতে লাগে। ইপ্তিও আদো আদো ভাষায় উৎসাহ দিয়ে জবাব দিতে লাগে। প্রভাকে রইল, তার চোখ চলে যায় দূরে দাঁড়িয়ে থাকা রাজের দিকে। লোকটা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, স্থির, নিঃশব্দ, তাদেরই দেখছে। এক মুহূর্তের জন্য প্রভার বুকের ভিতরে অদ্ভুত একটা অনুভূতি জাগে। তবে সে মায়া নয়, ভালোবাসা নয়, শুধু অতীতের একটা অধ্যায়ের প্রতি শেষবারের মতো তাকিয়ে থাকার অনুভূতি। পরের মুহূর্তে সে মুখ ফিরিয়ে নিল, আর কোনোদিনের মতোই চিরতরে। গাড়িতে উঠে বসতে ফারহান আলতো করে ইপ্তিকে প্রভার কোলে উপর বসিয়ে দেয়, তারপর খুব যত্ন করে তাদের দুজনের সিট বেল্ট বেঁধে দিল। সবকিছু ঠিক আছে কিনা একবার দেখে নিয়ে নিজের সিট বেল্ট লাগিয়ে ইঞ্জিন স্টার্ট দিতে বলল, তো বাবাজান, এবার পার্কে যাওয়া হবে? ইপ্তি আনন্দে হাততালি দিয়ে উঠে বলল, হ্যাপে। ফারহান হেসে মাথা নাড়ে। গাড়িটা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। সমস্ত ব্যস্ততার ভিড়ের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে তারা মিশে যেতে লাগে। দূরে দাঁড়িয়ে রাজ তাকিয়ে রইল। যতক্ষণ গাড়িটা শেষ অংশটুকু চোখের আড়াল না হয়। অবশেষে সাদা গাড়িটা মোড় গড়িয়ে অদৃশ্য হয়ে যায়। রাজ স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চারপাশে মানুষের ভিড়, গাড়ির শব্দ, ব্যস্ত শহরের কোলাহল, সবকিছু যেন তার থেকে বহুদূরের কোনো জগতের অংশ। ধীরে ধীরে মাথা তুলে আকাশের দিকে তাকায় সে। বিকালের আলোয় আকাশটা ঝলমল করছে, সূর্যের শেষ সোনালি রং ছড়িয়ে পড়েছে চারিদিকে। অদ্ভুত সুন্দর একটা বিকাল, অথচ সেই সৌন্দর্যের ভিতর তার নিজের জন্য কোনো জায়গা নেই। রাজ ধীরে ধীরে একটা ডুব গিলে নেয়।
তারপর গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকের ভিতর থেকে। কিছু সম্পর্ক মানুষ নিজ হাতে ভেঙে ফেলে, তারপর জীবনের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেই ভাঙা সম্পর্কের ধ্বংসস্তূপের উপর অন্য কত সুন্দর করে নতুন একটা জীবন গড়ে তোলে। আর তখন কিছু করার থাকে না, শুধু দূর থেকে দেখার অধিকারটুকু ছাড়া। চোখ নামিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যায় রাজ। দ্রুত দরজা খুলে ভিতরে বসে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার চোখ বন্ধ করে তারপর নীরবে গাড়িটা চালু করে রাস্তায় নামিয়ে নেয়। ব্যস্ত শহরের অসংখ্য গাড়ির ভিতরে সেও ধীরে ধীরে হারিয়ে যায়। সেই দিনের পর কেটে গেছে 10টি দীর্ঘ দিন। এই 10টা দিন রাজের জীবনে কোনো পরিবর্তন আনেনি। সময় এগিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভেতরের পৃথিবীটা যেন একই জায়গায় স্থির হয়ে আছে। এক অন্ধকারে আটকে থাকা এক নিষ্প্রাণ জীবন। সে এখনো ঘরবন্দি। দরজা জানালার বাইরে পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক শুধু শুধু শব্দ ছাড়া ছায়ার মতো। মারফুয়া বেগম যখনই রুমে আসে, রাজ ভেঙে পড়ে। এক শিশু তো অসহায়তায় সে মায়ের কোলে মাথা রেখে খাতে হাউমাউ করে, কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়া। মারফুয়া বেগম চুপচাপ ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। তার বুকেও পাথরের মতো ভার জমে থাকে, কিন্তু কিছুই করার থাকে না। সন্তানের এমন ভেঙে যাওয়া কোনো মায়ের পক্ষে সহ্য করা সহজ নয়। তিনি নীরবে কাঁদেন, চোখের পানি মুছতেও ভুলে যান। রাতটা নীরব, ভারী আর অস্বস্তিকর। ঘরের ভিতর শুধু দেওয়ালগুলির টিকটিক শব্দ। সেই শব্দ যেন রাজের বুকের ভেতরের অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বিছানায় শুয়ে আছে সে, ঘুম নেই, শান্তিও নেই। শরীরটা ক্লান্ত, কিন্তু মনটা যেন হাজার দিকে দেখে টেনে ধরছে কেউ। অবশেষে সে উঠে বসে। ঘরের আলো মৃদু, চারপাশে নিস্তব্ধ। উঠে বসতেই তার চোখ যায় দেওয়ালের বড় আয়নার দিকে। আয়নায় নিজের প্রতিবিম্ব, কিন্তু সে মানুষটা সত্যি সে না। আয়নায় তাকা মানুষটা যেন তাকে নিয়ে দাঁড়িয়ে আছে, অথচ তার চোখে তাচ্ছিল্য, ঠোঁটে হালকা হাসি বিদ্রুপের। রাজ চুপচাপ তাকিয়ে রইল। তার গলা শুকিয়ে আসে। সে ধীরে ধীরে ফিসফিস করে বলে ওঠে, হাসছো কেন তুমি? আয়নার ভিতরে মানুষটা যেন একটু মাথা কাত করে তাকায়, একটু থেমে উত্তর দেয় ঠান্ডা গলায়, তোমার এই করুণ দশা দেখে। রাতের বুকের ভেতর কেঁপে ওঠে। সে আবার বলে, আমি আমি কেন এমন হয়ে গেছি? প্রতিবিম্ব হাসে। এবার হাসিটা আরো তীক্ষ্ণ, আরো ভয়ঙ্কর, কারণ তুমি নিজেকেই হারিয়ে ফেলেছ। রাজ দুই হাত দিয়ে মাথা চেপে ধরে। তার কণ্ঠে ভেঙে যায়, না, আমি হারিয়ে যাইনি। আমি মুক্তি চাই। আমি মুক্তি চাই। আমাকে মুক্তির পথ বলো। আমি আর সহ্য করতে পারছি না। মুক্তি তো তোমার হাতের কাছে। রাজ মাথা তুলে, আমার হাতে কিভাবে? আয়নায় সে তাচ্ছিল্য হাসিটা এবার আরো গাঢ় হয়ে ওঠে। প্রতিবিম্বটি বলে ওঠে, সিলিংয়ের দিকে তাকাও। রাজ তাকায়, কিছু সময় তাকিয়ে থাকে, তারপর আবার প্রতিবিম্বর দিকে তাকায়। আয়নায় তাকা প্রতিবিম্ব বলে, স্টোর রুমে অনেক মোটা মোটা আর শক্ত দড়ি পেয়ে যাবে। তারপর আর নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না। এতেই মুক্তি পেয়ে যাব আমি। একদম মুক্তি পেয়ে যাবে। বিশ্বাস করো, শক্তি পাবে। এটাই হলো শান্তি আর মুক্তি পাওয়ার সব থেকে ভালো মাধ্যম। একদম আরাম পাবে তুমি। এই সব অশান্তি, দমবন্ধ অনুভূতি, সবকিছু থেকে মুক্তি পাওয়ার মেডিসিন ওইটা। সত্যি বলছো? একদম সত্যি বলছি। রাজ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, এক অটল দৃষ্টিতে আয়নার দিকে। কাচের ভেতরে যে অস্বাভাবিক প্রতিবিম্বটি প্রথমে কেঁপে কেঁপে উঠছে, তা ধীরে ধীরে মুছে গিয়ে স্বাভাবিক রূপে ফিরে যাচ্ছে। কিন্তু রাজের চোখে যে পরিবর্তনের কোনো ছায়া নেই। তার মন সেখানেই নেই, আয়নার গায়ে নেই, ঘরের দেওয়ালে নেই, কোথাও নেই। তার দৃষ্টি যেন শূন্যতার গভীরে আটকে গেছে, এক অদৃশ্য বারে স্থির হয়ে আছে। চোখ দুটো খোলা, তবু ভিতরের কোনো দেখা নেই। শুধু নিঃশব্দ নীরবতা, যার ধীরে ধীরে তাকে ঘিরে ফেলছে। আনন্দে আনন্দে পুরো বাড়ি ভরে উঠেছে। আর যেন এই বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণ, প্রতিটি মানুষ একসঙ্গে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। সকাল থেকে বাড়ি জুড়ে ব্যস্ততা চলছে। আজ পূর্ণ আরিস ইফতির জন্মদিন।
দেখতে দেখতে 3টি বছর পূর্ণ করে ফেলেছে ছোট্ট ছেলেটা। জীবনের প্রথম দিনটি জন্মদিন খুব সাধারণভাবে পালন করেছিল প্রভা। তখন তাদের জীবন ছিল ভিন্ন রকম, সীমিত পরিসরে, খুব কাছের কিছু মানুষকে নিয়ে কেক কাটা আর ছোট্ট আয়োজনের মাধ্যমেই শেষ শেষ হয়ে যেত জন্মদিন। কিন্তু এবার সবকিছু আলাদা। এবার ইপ্তি শুধু প্রভার সন্তান নয়, এই বাড়ির সবার আদরের সন্তান। বিশেষ করে ফারহানের। অনেকদিন আগেই ফারহান ঘোষণা করে দিয়েছে তার ছেলের 3য় জন্মদিন কোনোভাবেই ছোট করে পালন করা হবে না, এমনভাবে উদযাপন হবে যেন এই দিনটা বহুদিন মনে থাকে সবার। সেই সিদ্ধান্তের ফলেই আজ চারিদিকে চোখ পড়েছে। পুরো বাড়ি সাজানো হয়েছে ফুল, রঙিন বেলুন আর ঝালর দিয়ে। প্রবেশপথ থেকে শুরু করে বারান্দার ছাদ, ড্রয়িং রুম সবখানে উৎসবের ছোঁয়া। বাড়ির সামনে লনে ছোট ছোট আলোকসজ্জা লাগানো হয়েছে, সন্ধ্যা নামলে যেগুলো জ্বলে উঠবে রঙিন আলোর মেলায়। বাড়ির সামনে বিশাল খোলা জায়গাটাও সাজানো হয়েছে অতিথিদের জন্য। সেখানে বড় বড় প্যান্ডেল টাঙানো হয়েছে, সারি সারি চেয়ার আর টেবিল রাখা হয়েছে। আর বাড়ির পেছনের দিকে বড় খোলা জায়গায় চলছে রান্নার বিশাল আয়োজন। সকাল থেকেই বাবুর্চিদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। বিশাল ডেক্সিতে রান্না হচ্ছে নানা ধরনের মুখরোচক খাবার। বাতাসে মশলার গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। সেই আয়োজন তদারকি করতে গিয়ে ফারহান আর ফাহিমের যেন দম ফেলার সময় নেই। একবার রান্নার জায়গায় যাচ্ছে, আবার অতিথিদের বসার ব্যবস্থা করে করে দিচ্ছে। কখনো ক্যাটারিং এর লোকজন নির্দেশ দিচ্ছে, কখনো সাউন্ড সিস্টেম পরীক্ষা করছে। দুজনের মুখে ক্লান্তি আছে, কিন্তু তার চেয়ে বেশি আছে আনন্দ। বিশেষ করে ফারহানের। আজকের দিনটার জন্য সে যেন বহুদিন ধরে অপেক্ষা করছিল। আর এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির জন্মদিন আজ, আর সেই মানুষটি হলো ছোট্ট ইপ্তি। পারহা পারভিনও সকাল থেকেই ব্যস্ত। আত্মীয় স্বজনদের অভ্যর্থনা জানানো, তাদের খোঁজখবর নেওয়া, বসার ব্যবস্থা দেখা, সবকিছু সামলাতে হচ্ছে তাকে। তবু তার মুখে বিরক্তির কোনো ছাপ নেই, বরং বহুদিন পর এত মানুষের উপস্থিতিতে তার ভিতরেও যেন নতুন প্রাণ ফিরে এসেছে। একদিকে আত্মীয়দের সঙ্গে গল্প করছে, অন্যদিকে মাঝে মধ্যে নাতির খোঁজ নিচ্ছেন। আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ তো সে ছোট্ট ছেলেটি। ফারিনও কম ব্যস্ত নয়। নিজের শ্বশুরবাড়ির লোকজন এসেছে, পাশাপাশি অন্যান্য আত্মীয়-স্বজনরাও। সবাই যেন স্বাচ্ছন্দ্যে থাকে, কারো কোনো অসুবিধা না হয় সেই বিষয়গুলো সে খেয়াল রাখছে। এক ঘর থেকে অন্য ঘরে, আরেক ঘর, একদল মানুষের কাছ থেকে আরেক দল মানুষের কাছে ছুটে বেড়াচ্ছে সে। সারা বাড়ি জুড়ে বাচ্চাদের দৌড়ঝাঁপ লেগেই আছে। কেউ বেলুন নিয়ে খেলছে, কেউ লুকোচুরি খেলছে, কেউ আবার কেক কখন কাটা হবে সে অপেক্ষায় বারবার বড়দের বিরক্ত করছে। তাদের চিৎকার, হাসি আর কোলাহলে পুরো পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। কিন্তু এত কোলাহল আর আনন্দের মাঝেও বাড়ির একটি ঘরে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। সেই ঘরের মাঝখানে বিছানার উপর বসে আছে ছোট্ট ইপ্তি। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ সেই। অথচ অথচ এই মুহূর্তের পৃথিবীর সব আনন্দ উৎসব থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে ছেলেটা। এত মানুষ, এত শব্দ, এত অচেনা মুখ দেখে সে ভীষণ অস্তুতিতে পড়ে গেছে। সকাল থেকে রুমের বাইরে যেতেই চাইছে না। কেউ কাছে এলে মুখ গোমড়া করে ফেলছে, আর একটু পরপরই কান্না ধরে দিচ্ছে। সবচেয়ে বেশি আঁকড়ে ধরে আছে প্রভাকে। এই মুহূর্তেও সে প্রভাকে বুকের সঙ্গে লেপ্টে আছে। ছোট্ট ছোট্ট 2 হাত দিয়ে মায়ের জামা শক্ত করে চেপে ধরেছে, যেন ছেড়ে দিলে কেউ তাকে নিয়ে যাবে। প্রভা ধৈর্য ধরে ছেলেকে শান্ত করার চেষ্টা করছে। কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কখনো কপালে চুমু খাচ্ছে। তাও ইপ্তির ভিতরে অস্তুতি যেন কিছুতেই কাটছে না। প্রভা দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটার দিনের মধ্যেই স্বাভাবিক করতে হবে, না হলে বিকেলের অনুষ্ঠানে বড় সমস্যা হয়ে যাবে। এত মানুষের সামনে যদি সে কান্নাকাটি শুরু করে, তাহলে পুরো আয়োজনটাই এলোমেলো হয়ে যাবে। বিশেষ করে ফারহানের কতটা শখ করে সবকিছু করছে সেটা প্রভা খুব ভালো করেই জানে। এই অনুষ্ঠান নিয়ে গত 1 মাস ধরে মানুষটা যেন অন্য এক জগতে বাস করছে। প্রভা চাইছিল না কোনোভাবে সেই আনন্দের ছায়া পড়ুক। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকে ফারহান।
মুখে হালকা ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে এখনো উত্তেজনা স্পষ্ট। মনে হচ্ছে সকাল থেকে এক মুহূর্ত বসার সুযোগ পায়নি। রুমে ঢুকেই তার দৃষ্টি গিয়ে পড়ল মা ছেলের উপর। ইপ্তি তখনও প্রবার বুকে মুখ গুজে বসে আছে। ফারহান ব্রুকুসকে কাছে এগিয়ে এলো। এখনো স্বাভাবিক হয়নি? প্রভা অসহায়ের মতো মাথা নেড়ে বলল, না। ফারহান কয়েক সেকেন্ড ছেলের দিকে তাকিয়ে রইল। তারপর বিছানার কাছে এসে এসে বসে পড়বে। মুখে হাসি এনে কোমল স্বরে ডাকে, ইপ্তি, মাই পাপা। শব্দটা কানে যেতে ইপ্তি ধীরে ধীরে মুখ তুলে বড় বড় চোখে কয়েক মুহূর্ত বাবার দিকে তাকিয়ে রইল। ফারহান আস্তে করে বলে, আমার বাবাটার কি হয়েছে? কিন্তু পরের মুহূর্তে ইপ্তির ঠোঁট ফুলে ওঠে। সে আবার প্রভার বুকে মুখ গুজে দেয়। প্রভা হতভম্ব হয়ে ছেলের দিকে তাকায়। তারপর অসহায় চোখে ফারহানের দিকে তাকিয়ে রইল। ফারহানও কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর প্রভার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলে, ঘাবড়ানোর কিছু নেই। যেন সে জানে তার ছেলে বেশিক্ষণ এমন করে থাকতে পারবে না। ফারহান মুচকি হেসে আরো একটু কাছে এসে সরে এলো। আজকের জন্মদিনের নায়ক যতই অস্বাভাবিক থাকুক, তাকে স্বাভাবিক করার দায়িত্ব যেন শেষ পর্যন্ত বাবাকেই নিতে হবে। ফারহান আলতো করে হাত বাড়িয়ে বলল, ইপ্তি, পাপা, আসেন তো আমার কাছে। প্রভা কিছু বলার আগে ফারহান ছেলেকে আস্তে করে নিজের কোলে টেনে নেয়। ইপ্তি কোনো আপত্তি করে না, শুধু গুটিসুটি মেরে বাবার বুকে হেলান দিয়ে বসে রইল। ছোট্ট হাত দিয়ে ফারহানের শার্ট আঁকড়ে ধরে ধরে আছে। ফারহান ছেলে মাথায় হাত বুলিয়ে মৃদু সুরে বলে ওঠে, আপনি এমন করছেন পাপা? আপনি জানেন বাইরে কত বেলুন দিয়ে সাজানো হয়েছে, আপনার কত বন্ধুরা এসেছে? ইপ্তি ঠোঁট উল্টে বাবার দিকে তাকায়। তার মুখ ভর্তি গম্ভীর ভাব। নিচে অনেক মানুষ। ফারহান হাসল, সবাই তো আপনার সাথে কেক কাটতে এসেছে। ইপ্তি কপালে কুঁচকে প্রশ্ন করে, কেকু? কেন? আজ আপনার বার্থডে না? আজ আমার এই ছোট্ট পাপা পৃথিবীতে এসেছিল। আমাদের জীবনের সব থেকে আনন্দের দিন আজ। ইপ্তি কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, আমি কোথায় ছিলাম? প্রশ্নটা শুনে ফারহান একবার প্রভার দিকে তাকায়। প্রভাও মুচকি হেসে তাদের কথোপকথন দেখছে। ফারহান ছেলের নাকটা আলতো করে চেপে ধরে বলল, আপনি আপনার মাম্মামের পেটে ছিলেন। কথাটা শুনে ইপ্তির চোখ দুটো বিস্ময়ে গোল হয়ে গেল। সে মুখে হাঁ করে কয়েক সেকেন্ড বাবার দিকে তাকিয়ে রইল। তারপর অবিশ্বাস ভরা কণ্ঠে বলে ওঠে, তারপর আমি পেটে বের হয়ে এসেছি। এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। তারপর ফারহান হু হু করে হেসে ওঠে। এমনভাবে হাসতে লাগে যেন চোখের কোণ পর্যন্ত ভিজে ওঠে। প্রবাহ আর নিজেকে সামলাতে পারে না, পিক করে হেসে ফেলে। কিন্তু তাদের হাসি দেখে ইপ্তির মোটেও ভালো লাগে না। সে ব্রুকুসকে দরজার দিকে তাকায়, যেন বুঝতেই পারছে না এমন মজার কি বলেছে সে। মুহূর্তে তার গাল দুটো ফুলে উঠল অভিমানে। তারপর কোনো কথা না বলে বাবার বুকে মুখ গুজে দেয়। ফারহান হাসি ধীরে ধীরে থেমে এলো। সে ছেলের পেটে হাত বুলিয়ে আদুরি গলায় বলল, আরে আরে, আমার পাপা রাগ করেছে নাকি? ইপ্তি কোনো উত্তর দেয় না, বরং আরো শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে। সেই দৃশ্য দেখে প্রভার বুকটা ভালো লাগায় ভরে ওঠে। কয়েক মাস আগেও এমন একটা মুহূর্ত কল্পনা করার সাহস ছিল না, অথচ আজ তার ছেলে অভিমান করলে বাবার মুখেই মুখ লুকায়। আর বাবা সে অভিমান ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিছু কিছু সুখ হয়তো ঠিক এমনই নিঃশব্দে এসে মানুষের জীবনটা পূর্ণ করে দেয়। ফারহান আলতো করে ইপ্তির মাথাটা নিজের বুক থেকে সরিয়ে মুখ দেখার চেষ্টা করে, কিন্তু ছোট্ট ছেলেটা অভিমানের দুর্গ গড়ে বসেছে। আরো শক্ত করে বাবার শার্ট আঁকড়ে ধরে মুখ গুজে রইল। ফারহান মৃদু হেসে আবার বলল, পাপা, আমার দিকে একটু তাকান তো। কোনো সাড়া নেই। ফারহান বলে, আচ্ছা সরি, আমি আর একটু হাসবো না। তবুও ইতির ভিতর বরফ গলল না। সে একইভাবে মুখ লুকিয়ে বসে রইল। প্রভা পাশ থেকে দৃশ্যটা দেখে মুচকি হাসলো। ছেলেটার জেদ দিন দিন কেমন বেড়েই যাচ্ছে। এই জেদ নিয়ে মাঝে মাঝে সে বকাঝকা করতে চাইলেও শেষ পর্যন্ত আর পারে না, কারণ বাড়ির বাকি মানুষগুলো তাকে বিন্দুমাত্র সুযোগ দেয় না।
বিশেষ করে ফারহান, ফাহিম আর ফারিহা পারভিন। ইপ্তি সামান্য মুখ বার করলে তিনজনে যেন তাকে খুশি করার প্রতিযোগিতায় নেমে পড়ে। ফলে ছোট্ট ছেলেটা বুঝে গেছে একটু অভিমান করলেই সবাই তার মন ভাঙাতে ব্যস্ত হয়ে যাবে। ফারহানও হাল ছাড়া মানুষ নয়। সে ধৈর্য ধরে ছেলের পিঠে হাত বোলাতে লাগে। আমার পাপা কি সত্যি রাগ করেছে? ইপ্তি এবারও কিছু বলল না। ফারহান বলতে থাকে, তাহলে আজকে কি আমরা কেক কাটবো না, বেলুনগুলো দেখবো না? ইতি একই ভঙ্গিতে আছে। ফারহান দীর্ঘ দীর্ঘ শ্বাস ফেলার ভান করে, আচ্ছা তাহলে আমি একাই নিচে চলে যাচ্ছি, আমার পাপা থাকুক এখানে। কথাটা বলে সে একটু নড়েচড়ে বসতে ইতি ইতি তরাক করে মাথা তুলে তাকায়। চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। ফারহানের মুখের সঙ্গে সঙ্গে বিজয়ী হাসি ফুটে উঠল। ও, তাহলে আমার পাপা এখনো আমাকে ছাড়তে রাজি না? ইপ্তির মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। সে চুট্ট করে বাবার গালে জড়িয়ে ধরে। ফারহান সুযোগ বুঝে তার গালে একটা চুমু খেয়ে দেয়। এই তো আমার ভালো লাগা পাপা। অনেক আদর বোঝানো আর গল্পের পর অবশেষে ইপ্তির অভিমান পুরোপুরি ভাঙে। কিছুক্ষণ পর তাকে কোলে নিয়েই ফারহান রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে চারপাশে কোলাহল আর কানে ভেসে এলো আত্মীয় স্বজন, বাচ্চাদের চিৎকার, হাসাহাসি, সব মিলিয়ে বাড়িটা যেন উৎসবের এক আলাদা জগতে পরিণত হয়েছে। ফারহান ইপ্তিকে নিয়ে ড্রয়িং প্লেসের দিকে এগোচ্ছে। ঠিক তখনই কোথা থেকে ঝড়ের বেগে এসে হাজির হলো ফাহিম। কেউ কিছু বোঝার আগে সে চু মেরে ফারহানের কোল থেকে ইপ্তিকে নিজের কোলে নিয়ে নিল। এই যে আমার বাবাটা। হঠাৎ এই কাণ্ডে ইপ্তি এক মুহূর্তের জন্য অবাক হলেও পরক্ষণে খিলখিল করে হেসে উঠল সে। আর হাসির শব্দ শুনে চারপাশের কয়েকজন মুচকি হেসে ফেলে। ইপ্তি দুই হাত দিয়ে ফাহিমের গলা জড়িয়ে ধরে বলল, কাকাই, তুমি বাবার কাছে থেকে আমাকে নিয়ে এসেছ? হ্যাঁ বাবা, একদম উদ্ধার করে আনছি। বাবা আমায় আটকে লেগেছিল অনেকক্ষণ ধরে। ইস! ফাহিম নাটকীয় ভঙ্গিতে মাথা নাড়ায়। ভাগ্য ভালো আমি ঠিক সময়ে গিয়ে পৌঁছেছি। ইপ্তি আবারও হেসে উঠল। আর কয়েক কদম দূরে গিয়ে ফারহান হতাশ চোখে দৃশ্যটা দেখল। এতক্ষণ ধরে যে মানুষটা ছেলের অভিমান ভাঙাতে প্রাণপণ চেষ্টা করলো, সেই ছেলে এখন মুহূর্তের মধ্যে কাকার কোলে গিয়ে হাসিতে গড়াগড়ি খাচ্ছে। ফারহান অসহায়ের মতো মাথা ঝাঁকায়। বাহ, খুব ভালো। কিন্তু তার কথায় কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। কাফা ভাইপো তখন নিজেদের জগতেই ব্যস্ত। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ফারহান রান্নার প্রয়োজনে এগিয়ে যায়। ক্যাটারিং লোকজনকে আরো বেশি নির্দেশ দিতে হবে। অতিথিদের সংখ্যাও ক্রমশ বাড়ছে। আর এদিকে ফাহিম ইপ্তিকে কোলে নিয়ে একদল মানুষের কাছে থেকে আর একদল মানুষের কাছে ঘুরতে লাগে। কখনো কারোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, কখনো বেলুন দেখাচ্ছে, কখনো আবার নতুন খেলনা এনে দিচ্ছে। ধীরে ধীরে ইপ্তির ভিতরের অস্তিত্বটাও কমতে শুরু করে। কিছুক্ষণ আগেও যে ছেলেটা মায়ের বুকে আঁকড়ে ধরে রুম থেকে বের হতে চাইছিল না, সে এখন সবার সঙ্গে মিশে হাসছে, কথা বলছে। তাকে দেখে বাবার বুকটা স্বস্তিতে ভরে উঠল। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যেন অবশেষে হয়ে গেছে। জন্মদিনের ছোট্ট নায়ক আবার নিজের মতো করে হাসতে শুরু করেছে। সন্ধ্যা নেমেছে বেশ আগে। আকাশের গাঢ় নীল অন্ধকারকে হার মানিয়ে পুরো বাড়ি ঝলমল করে জ্বলে উঠেছে রঙিন আলোয়। বাড়ির চারপাশে টাঙানো টুরি বাল্বগুলো একের পর এক জ্বলে উঠছে, যেন অসংখ্য জোনাকি একসঙ্গে ডানা মেলেছে। বেলুনগুলোর ভিতরেও ছোট ছোট আলো বসানো হয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে রঙিন আলোয় গোলকগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে। বাড়ির সামনে লনে অতিথিদের ভিড় আরো বেড়েছে। শিশুদের হাসি, বড়দের গল্প, মাইক্রোফোনে ভেসে আসা হালকা সুর, সব মিলিয়ে চারপাশে উৎসবের আবহাওয়া। আজকের ছোট্ট নায়কও এখন বেশ স্বাভাবিক। সারাদিন যে ছেলেটা মায়ের বুক আঁকড়ে ধরে কান্না করছিল, সে ইপ্তি এখন একদল বাচ্চার সঙ্গে বেলুন নিয়ে খেলায় ব্যস্ত। মাঝে মাঝে ছুটে এসে কাউকে নিজের নিজের নতুন পোশাক দেখাচ্ছে, আবার দৌড়ে চলে যাচ্ছে। প্রভা দূর থেকে ছেলেকে দেখে মৃদু হাসে। তার বুকের ভিতর এক ধরনের শান্তি কাজ করছে। বহু ঝড়ঝাপটা পেরিয়ে আজকের এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে সে।
চারপাশে এত মানুষ, এত ভালোবাসা, এত আপনজন, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। ঠিক তখনই হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতে তার মুখের হাসিটা মিলিয়ে গেল। মারফুয়া বেগম। এই সময়ে তিনি কেন ফোন করেছেন? কয়েক সেকেন্ড স্থির থেকে তাকে প্রভা কলটা রিসিভ করলো। আশেপাশের কোলাহল থেকে একটু দূরে গিয়ে ড্রয়িং রুমে এক কোণে নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে সে। কিন্তু ফোন কানে নিতে তার শরীর কেঁপে উঠল। ওপাশ থেকে ভেসে আসছে অসহায় হৃদয় বিদারক কান্নার শব্দ। প্রভার ভ্রু কুঁচকে যায়। পর পর ভাঙা ভাঙা গলায় মারফুয়া বেগম বললেন, প্রভা, প্রভা, আমার তো সব শেষ হয়ে গেল মা। প্রভার বুকের ভিতরটা ধক করে উঠল। কি হয়েছে? ওপাশ থেকে আবার কান্না। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারিত হলো কয়েকটা শব্দ। রাজ, রাজ আত্মহত্যা করেছে। মুহূর্তের মধ্যে সব যেন থমকে যায়। প্রভার হাত অবচেতনেই শক্ত হয়ে এলো। চোখ দুটো বন্ধ হয়ে গেল তার। চারপাশের শব্দগুলো যেন এক নিমিষেই দূরে সরে যেতে লাগে। মানুষের হাসি, বাচ্চাদের চিৎকার, মাইক্রোফোনের সুর, সবকিছু কেমন অস্পষ্ট হয়ে গেল। ওপাশে মারফা বেগম তখনও কাঁদছেন। ও আর পারল না মা, ও পালিয়ে গেল। আমার ছেলেটা আর নেই। তোমার সন্তানের বাবা আর নেই। ইপ্তি বাবা আর নেই। প্রভা কিছু বলল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। মারফা বেগমের আহাজারি চলতেই থাকে। স্বাভাবিক। একজন মায়ের জন্য এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা আর কি হতে পারে? রাজের হাজার অন্যায় ছিল, হাজার ভুল ছিল, নিজের জীবন সে নিজেই ধ্বংস করেছে। কিন্তু একজন মায়ের কাছে সন্তান তো সন্তানই। সন্তান যতই ভুল করুক, মা কি কখনো তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন? মারফা বেগমও পারেননি। সব জানার পরও পারেননি। প্রভা একটা ডুব গিলল। প্রভার দৃষ্টি গিয়ে থাকে কেকের ওপাশে। ওখানে ফারহানের কোলে বসে আছে ইপ্তি। পাশে দাঁড়িয়ে ফাহিমও তাদের সঙ্গে মেতে উঠছে খুনসুটিতে। তিনজনকে দেখে মনে হচ্ছে যেন তারা নিজেদের আলাদা এক জগতে বাস করছে, যেখানে দুঃখ কিংবা অন্ধকারের কোনো অস্তিত্ব নেই। সামনের টেবিলে রাখা বিশাল ডার্ক চকলেট কেকটা রঙিন আলোয় আরো আকর্ষণীয় দেখাচ্ছে। ক্রিমের ওপর নিখুঁত অক্ষরে লেখা হ্যাপি বার্থডে ইপ্তি। ইপ্তির মাথায় ছোট্ট একটি জন্মদিনের টুপি। আজকের পোশাকটাও ফারহান নিজে পছন্দ করে কিনেছিল। সে পোশাকে ছেলেটাকে যেন আরো বেশি প্রাণবন্ত লাগছে। মুখ ভর্তি হাসি নিয়ে সে কখনো ফারহানের গলার ঝুলে পড়ছে, কখনো ফাহিমের দিকে হাত বাড়িয়ে কিছু দেখানোর চেষ্টা করছে। তার কিলকিল হাসির শব্দ চারপাশে কোলাহলকেও চাপিয়ে বারবার প্রভার কানে এসে পৌঁছাচ্ছে। ছেলেটা জানেই না এই পৃথিবীতে তার জন্মদাতা পিতা আর নেই। সবকিছু থেকে চিরদিনের জন্য মুক্তি নিয়ে চলে গেছে। সন্তানের মুখোমুখি হওয়ার আগেই পালিয়ে গেছে সে। জীবনের কাছে, দায়িত্বের কাছে, নিজের অপরাধবোধের কাছেও হয়তো। মারফা বেগমের কান্না ভেজা কণ্ঠ এখনো কানে বাজছে প্রবার। সে অসহায় আহাজারির মাঝে সে নিঃশব্দে কল কেটে দিয়েছে। নিজের ভেতরটা বোঝার চেষ্টা করলো প্রভা। এই মুহূর্তে কি তার কষ্ট পাওয়া উচিত? একসময় যে মানুষটাকে ভালোবেসেছিল, যার সঙ্গে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বছর কাটিয়েছে, তার মৃত্যুর খবর শুনে কিছু মানুষের বুক ভেঙে যাওয়ার কথা নয়। কিন্তু আশ্চর্যজনকভাবে সে কোনো তীব্র যন্ত্রণা অনুভব করতে পারছে না। চোখে জল আসছে না, বুক ফেটে কান্নাও পাচ্ছে না। তাহলে কি রাজের প্রতি তার সমস্ত অনুভূতি সত্যি একদম নিঃশেষ হয়ে গেছে? নাকি এতগুলো বছর ধরে জমে থাকা ক্রোধ, অপমান আর বিশ্বাসঘাতকতা তার অনুভূতিগুলোকে ধীরে ধীরে পাথরে পরিণত করে দিয়েছে? উত্তর খুঁজে পেল না প্রভা। তবে শেষবার দেখা হওয়ার দিনের কথা তার মনে পড়ে যায়। সেদিন রাতকে সত্যি খুব বিধ্বস্ত লাগছিল। চোখে মুখে ছিল ক্লান্তি, একরাশ পরাজয়, আর ভিতরে থেকে ভেঙে পড়া একজন মানসিক চাপ। সেই দৃশ্যটা মুহূর্তের জন্য আবার ভেসে উঠল তাহার চোখের সামনে। অবচেতনেই প্রভা আবার দৃষ্টি ফিরে ইপ্তির দিকে। ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ তার ছেলের জন্মদিন, আজই তার ছেলের পিতার মৃত্যুদিন। একদিকে জন্মের উৎসব, অন্যদিকে মৃত্যুর বিদায়। আর মাত্র কিছুক্ষণ পর ইপ্তি হাসিমুখে জন্মদিনের কেক কাটবে। চারপাশে করতালি পড়বে, সবাই তাকে ঘিরে আনন্দে মেতে উঠবে।
ঠিক সেই সময় হয়তো অন্য কোথাও রাজের নিতর দেহকে শেষ বিদায়ের প্রস্তুত করা হবে, হয়তো তাকে দাফনের আয়োজন চলছে, হয়তো একজন মা বুক চাপড়ে কাঁদছেন তার সন্তানের জন্য। দুটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্য, অথচ অদৃশ্য এক সুতায় বাঁধা। কিন্তু এই মুহূর্তে এই সত্যটা কেউ জানে না, না এই উৎসবের মেতে থাকা মানুষগুলো, না ফারহান, এমনকি ছোট্ট ইপ্তিও না। সে শুধু হাসছে, নিষ্পাপ, নির্মল আর অজানা এক আনন্দে হাসছে। আর দূর থেকে দাঁড়িয়ে প্রভা অনুভব করছে জীবনের সবচেয়ে নির্মম সত্যগুলো বোধহয় ঠিক এভাবেই পাশাপাশি হেঁটে চলে, এক হাতে জন্মের আলো, অন্য হাতে মৃত্যুর অন্ধকার অন্ধকার নিয়ে। প্রভা, আসো কেক কাটবো তো। ফারহানের কণ্ঠস্বর কানে আসতে যেন ধ্যান ভাঙ্গে প্রভার। এতক্ষণ সে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। চারপাশের রঙিন আলো, মানুষের কোলাহল, শিশুদের হাসি, সবকিছু থেকে যেন অনেক দূরে দাঁড়িয়েছিল। মুখ তুলে তাকায় সে। সামনের দিকে দাঁড়িয়ে আছে ফারহান, কোলে ইফতি, দুজনের মুখে উৎসবের উচ্ছ্বাস। তাদের ঘিরে জড়ো হয়ে আছে আত্মীয় স্বজনের অতিথিরা, সবাই অপেক্ষা করছে জন্মদিনের কেক কাটার মুহূর্তটির জন্য। প্রভা কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল, তারপর অবিশ্বাস্য দ্রুততায় নিজেকে সামলে নেয়, স্বাভাবিক কণ্ঠে বলল, আসছি। কথাটা বলে ধীরে ধীরে হাতের ফোনটার দিকে তাকায় প্রভা। কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল প্রভা, তারপর কোনো দ্বিধা না করে সাইডের পাওয়ার বাটন চেপে ধরেন। ফোনটা শাটডাউন করে দেয়। কালো স্ক্রিনে নিজের অস্পষ্ট প্রতিবিম্ব দেখতে পায় সে। মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করলো, কয়েকটি গভীর নিঃশ্বাস নেয়, চোখ খুলে দৃঢ় পায়ে এগিয়ে যায় সে। প্রভাকে কাছে আসতে দেখে ইফতি উচ্ছ্বাসিত হয়ে উঠল, দুই হাত নেড়ে বলল, মাম্মাম, আমার বার্থডে, কেক কাটা হবে এখন। তার মুখ ভর্তি উচ্ছ্বাস দেখে বাবার বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে, তবুও সে হাসে। তারপর এগিয়ে গেলে ফুলো ফুলো গালে আলতো করে একটা চুমু খায়। হ্যাঁ বাবা, কেক কাটা হবে। ইপ্তি খুশিতে খিলখিল করে হেসে ওঠে। কিছুক্ষণ পর সবাই কেকের টেবিলে চারপাশে জড়ো হলো। রঙিন আলোয় ঝলমলে করছে বিশাল ডার্ক চকলেটের কেকটা। মোমবাতির আলো ছোট্ট ছোট্ট চিকা হয়ে জ্বলছে তার ওপর। সবাই একসঙ্গে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। চারপাশে করতালি আর হাসির শব্দ ছড়িয়ে পড়লো। ফারহান এক হাতে ইফতিকে ধরে রাখলো, অন্য হাতে চুরিটা ধরিয়ে দিল। প্রভু পাশে এসে দাঁড়ালো। তিনজনের হাত একসঙ্গে চুরির উপর স্থির হলো। তারপর ধীরে ধীরে কেক কাটা হলো। সঙ্গে সঙ্গে চারপাশের হাততালির জ্বর বয়ে যায়। ইফতি কিছু না বুঝেই সবাইকে অনুসরণ করে নিজেও হাততালি দিতে শুরু করে। তার ছোট দুই হাতের এলোমেলো তালি দেখে চারপাশের আবার হাসির রোল উঠল। ফারহান হেসে ছেলের কপালে একটা চুমুকে কেকের ছোট্ট একটা টুকরো তুলে নেয়। তারপর তারপর অত্যন্ত যত্ন করে ইফতির মুখের সামনে ধরল, এই যে আমার জন্মদিনের বাবার জন্য। ইফতি আনন্দে মুখ হা করে কেকটা খেয়ে ফেলে। মুহূর্তে তার চোখ দুটো চকচক করে ওঠে, ইয়াম্মি। চারপাশে আবারও হাসির শব্দ ছড়িয়ে পড়ে। আর সেই পুরো দৃশ্যটা নিঃশব্দে দেখছে প্রভা, খুব মনোযোগ দিয়ে, খুব গভীরভাবে। আজ এক অদ্ভুত দিন। একদিকে জন্মের উৎসব, অন্যদিকে মৃত্যুর সমাপ্তি। আজই কোথাও একজন মানুষ শেষবারের মতো পৃথিবীতে বিদায় জানিয়েছে, আর ঠিক সেই দিনেই তার সন্তান জীবন উদযাপন করছে। প্রভার বুকের ভিতরে অদ্ভুত একটা অনুভূতি জেগে ওঠে। তার দৃষ্টি গিয়ে থামলো ফারহানের উপর। মানুষটা ধৈর্য নিয়ে ইফতির মুখ মুছে দিচ্ছে, আবার কেক খাওয়াচ্ছে। ছেলের হাসিতে হাসছে, তার আনন্দে আনন্দিত হচ্ছে, যেন পৃথিবীর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে। প্রভার চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো। ভাগ্য কখনো কখনো মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়, আবার কখনো এক অদ্ভুত উপায়ে ফিরিয়েও দেয়। আজ জন্ম দেওয়ার পিতার মৃত্যুর দিনে যোগ্য পিতার হাতেই জন্মদিনের কেক কাটছে ইফতি। আর সেই দৃশ্যের চেয়ে সুন্দর সত্য হইতো এই মুহূর্তে আর কিছুই নাই। রাত প্রায় 10টা। রহমান বিলা, প্রভাবশালী এক পরিবারের
বাসভবন, কিন্তু এখন পুরো বাড়িটা যেন সুখের জমাট বেঁধে আছে। চারপাশে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতার মাঝে পুলিশের আনাগোনা এখনো অব্যাহত। রাজের মৃতদেহ পোস্টমর্টাম শেষ, দাফন করা হয়েছে কিছুক্ষণ আগেই। তবুও যেন কেউ বিশ্বাস করতে পারছে না বাড়ির ছেলে আর কোনোদিনও এই বাড়ির দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করবে না। যে ঘরে তার উপস্থিতি ছিল, সেই ঘরের আজ হঠাৎ করে শূন্য হয়ে গেছে। মারফা বেগম সেই শূন্যতাটা সবচেয়ে বেশি অনুভব করছেন। ছেলের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে একজন নার্সকে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসকরাও নিয়মিত তাকে চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন। তবুও একজন মায়ের বুকের ভিতরের যত ক্ষত সারিয়ে তোলার মতো ওষুধ পৃথিবীতে নেই। রনক রহমানের অবস্থাও খুব একটা ভালো নয়। জীবনের বড় জ্বর মোকাবেলা করার মানুষটাও আজ ভেঙে পড়েছেন। ছেলের এমন পরিণতি তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। অতিরিক্ত মানসিক চাপে তার রক্তচাপ হঠাৎ করে বেড়ে গিয়েছিল। যদিও চিকিৎসার পর এখন কিছুটা স্থিতিশীল, তবুও তার চোখে মুখে স্পষ্ট হয়ে আছে এক সন্তানহারা বাপের বেদনা। বাড়ির ভিতরে বাইরে পুলিশ সদস্যরা ছড়িয়ে আছে। নিয়ম মাফিক তদন্ত চলছে। মৃত্যুর কারণ, ঘটনা, পেছনের পরিস্থিতি এবং সম্ভাব্য সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। একদল কনস্টেবল রাজের ব্যক্তিগত কক্ষ তল্লাশি করতে ব্যস্ত। ঘরটা অদ্ভুতভাবে পরিপাটি, যেন এর বাসিন্দা বের হওয়ার আগে সবকিছু গুছিয়ে রেখে গেছে। বিছানা, আলমারি, বুকশেলফ সবকিছুতেই এক ধরনের শৃঙ্খলার ছাপ, অথচ সেই শৃঙ্খলার আড়ালেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা, যা শেষ পর্যন্ত একজন মানুষকে নিজের জীবন থেকে পালিয়ে যাওয়ার পথ বেছে নিতে বাধ্য করেছে। তদন্তকারী অফিসার ধীরপায়ে পুরো ঘরটা পর্যবেক্ষণ করছিলেন। তার অভিজ্ঞ চোখে কোনো কিছুই এড়িয়ে যেতে চাইছে না। একসময় তার দৃষ্টি গিয়ে থামে বেডসাইডের টেবিলের উপর। সেখানে একটি বই রাখা। বইটির নিচে থেকে সাদা কাগজের একটি কোণা সামান্য বেরিয়েছিল। প্রথম দেখায় বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ না মনে হলেও অফিসারের অভ্যাস তাকে থামতে দেয় না। তিনি এগিয়ে গেলেন। আস্তে করে বইটি সরাতে নিচে চাপা পড়ে থাকা ভাঁজ করা কাগজটি বেরিয়ে এলো। কয়েক সেকেন্ড কাগজটার দিকে তাকিয়ে থেকে তিনি সেটি হাতে তুলে নিলেন। তারপর খুললেন। কাগজের ভিতর ছোট ছোট গুটি গুটি অক্ষরে মাত্র 2টি লাইন লেখা, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। ইতি, পৃথিবীর সবচেয়ে বোকা ও ব্যর্থ সৈনিক। সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। এক পালি রোদ্দুর গল্পের শেষ অংশ। মারিয়া রশিদ। আজকের গল্পটি কেমন হয়েছে? আপনাদের ভালো লেগেছে কিনা? এই ধরনের আরও দুর্দান্ত সব পর্ব এবং দুর্দান্ত সব গল্প আপনাদের জন্য আমরা সবসময় নিয়ে আসবো। তবে কথা হলো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দেবেন এবং আমাদের গল্প কীরকম লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন সবার থেকে, সকল চ্যানেল থেকে। বাংলাদেশে যত ভালো ভালো চ্যানেলগুলো আছে, সবচাইতে ভালো ভালো গল্পগুলো আমরাই দেবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে। এজন্য আমাদের পাশে থাকুন সবসময়। দেখা হবে নতুন গল্পের নতুন পর্বে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।